উৎসের গাড়ি একটা বাউন্ডারি ওয়াল দেওয়াল বাড়ির সামনে এসে থামলো। গেটের উপর বড় করে লেখা আছে শান্তিনিবাস। উৎসের গাড়ি দেখতে দারোয়ান গেট খুলে দিল। এরপর উৎসের গাড়ি নিয়ে ভেতরে চলে গেল। বাড়ির ভেতর দোতলা একটা বিল্ডিং, এর সামনে একপাশে ছোট্ট একটা বাগান আর অন্য পাশে পুকুর। রাত হলে লাইটের কৃত্রিম আলোয় সব স্পষ্ট দেখা যায়। রূপকথা গাড়ি থেকে নেমে উৎসকে জিজ্ঞাসা করলো, কোথায় নিয়ে এসেছেন আমরা? উৎস বলল, নাম দেখে বুঝুনি? রূপকথা বলল, শান্তিনিবাস লেখা দেখলাম। উৎস বলল, এটাই আমাদের সেই বৃদ্ধাশ্রম। রূপকথা বলল, ও আচ্ছা, কতজন থাকে এখানে? উৎস বলল, ভেতরে গেলেই দেখতে পাবে। এরপর উৎস কাউকে ফোন দিল, সব জিনিসপত্র নিয়ে ভেতরে এসো। উৎস ফোনটা পাঞ্জাবির পকেটে ভরে রূপকথাকে একটা অনুরোধ রাখবে। রূপকথা বলল, কি? উৎস বলল, চুলগুলো খোপা করে মাথায় একটু আঁচলটা টেনে নাও। রূপকথা কথা না বাড়িয়ে ফোনটা উৎসর হাতে দিল। এরপর চুল থেকে ফুলটা খুলে গাড়ির দরজা খুলে সামনে রেখে দিল। এরপর সুন্দর করে একটা হাত খোপা করে মাথায় লম্বা করে আঁচল টেনে দিল। উৎসকে জিজ্ঞাসা করলো, হয়েছে? উৎস বলল, থ্যাংক ইউ। এর মধ্যে কালো শার্ট প্যান্ট পরিহিত কিছু লোক আসলো, হাতে অনেকগুলো ব্যাগপত্র নিয়ে। উৎস বলল, সবগুলো ব্যাগ ভেতরে রেখে গেটের বাইরে অপেক্ষা করে। লোকগুলো উৎসের কথা মতো ব্যাগগুলি ভেতরে নিয়ে গেটের বাইরে চলে গেল। রূপকথা বলল, কেউ নেই নাকি? সব কিছু এমন নিস্তব্ধ লাগছে। উৎস বলল, সবাই আছে, তুমি ভেতরে চলো। এরপর দুজন ভেতরে চলে গেল। রূপকথা ভেতরে ঢুকে অবাক হলো, কারণ ভেতরের পরিবেশ দেখে কোনো মতে বোঝার জো নাই যে এটা আশ্রম। সবাই রূপকথাকে ভীষণ আদর করলো। এখানে অনেকে স্বামী স্ত্রী আছে, আবার অনেকে একা, বউতে স্ত্রী মারা গেছে নয়তো স্বামী। এসব মানুষদের জন্য রূপকথার কষ্ট হলো, মায়া হলো তাদের প্রতি উৎসের আদর দেখে ভীষণ খুশি লাগছে। এই মানুষগুলোর সঙ্গে উৎস কি সুন্দর হেসে হেসে কথা বলে, অথচ বিয়ের এতদিন এর আগে কখনো উৎসকে এভাবে হাসতে দেখেনি রূপকথা। আশ্রমের বয়স্ক মানুষগুলো তাকে পেয়ে যেন আকাশের চাঁদ পেয়েছে। এখানে নারী পুরুষ সব মিলে মোটামুটি 70-এর বেশি মানুষ আছে। প্রথম তলা থেকে দ্বিতীয় তলা মিলে প্রায় 28টি রুম। রূপকথাকে মহিলারা সবাই পুরো আশ্রমটা ঘুরিয়ে দেখাচ্ছে আর উৎসের গুণগান গাইছে। আসমা নামে একজন মহিলা বলল, আমাদের বাবা বিয়ে করেছে শুনে আমরা সবাই খুশি হয়েছি। এরপর সবাই মিলে বায়না ধরলাম তোমাকে দেখতে চাই, কিন্তু ওর ফোনে তোমার কোনো ফটো ছিল না, তাই দেখতে পাইনি। পরে আমাদের আগ্রহ থেকে বাবা বলল তোমাকে একদিন নিয়ে আসবে আমাদের সঙ্গে দেখা করতে। রূপকথা হাসলো। এরপর আরেকজন মহিলা বলল, বৌমা, আমাদের ছেলেটা খুব ভালো, কখনো কষ্ট দিও না, সবসময় ওর সুখ দুঃখে পাশে থেকো। এর মাঝে মধ্যে ওর সঙ্গে এসে আমাদের সঙ্গে দেখা করে যাও। রূপকথা হেসে বলল, ঠিক আছে। সবাই মিলে আরও কিছুক্ষণ গল্প করে ডিনার করে নিল। ডিনার শেষে সবার জন্য নিয়ে আসা গিফটগুলো সবাইকে দেওয়া হলো। রূপকথা সবার সঙ্গে বেশ আনন্দ করছে। তার জীবনের অন্যরকম একটা এক্সপিরিয়েন্স এটা। এর আগে কখনো সে কোনো আশ্রমে যায়নি। সবটা তার কাছে নতুন। রাত তখন 10টা বাজে। রূপকথা তখনও সবার সঙ্গে খোশ গল্পে মশগুল। উৎস রূপকথাকে ডেকে বলল, ফিরতে হবে এবার। রূপকথা বলল, আর একটু থাকি না? উৎস বলল, আর একদিন। এরপর দুজন সবার থেকে বিদায় নিয়ে শান্তিনিবাস থেকে বেরোলো। রূপকথা সবাইকে রেখে আসতে মন খারাপ লাগলো। এই কয়েক ঘন্টায় সবাই তাকে এত আদর করছে যে তার মনেই হয়নি আজকে প্রথম এসেছে এখানে। উৎস সে প্রথম থেকে খেয়াল করছে, সে বলার পর থেকে একটা বারের জন্য রূপকথা মাথা থেকে কাপড় সরেনি। উৎস জিজ্ঞাসা করলো, এখানে এসে কেমন লাগলো? রূপকথা বলল, আজকের বেস্ট ফ্রেশ ছিল এটা। ধন্যবাদ জওয়ান সাহেব, আমাকে সম্পূর্ণ নতুন কিছুর সঙ্গে পরিচয় করানোর জন্য। উৎস কিছুই বলল না। দুজনে চুপচাপ গাড়ির কাছে গিয়ে গাড়িতে উঠে বসলো। উৎস ড্রাইভ করছে। রূপকথা পাশের গ্লাসটা নামিয়ে বাতাসের মধ্যে চোখ বন্ধ করেছে। মাথায় কাপড় নেই, চুলগুলো আগের মতো ছেড়ে দাও। বারবার চোখে মুখে এসে পড়ছে চুলগুলো। উৎস বলল, গ্লাস উঠিয়ে দেবো, বেশি বাতাস লাগলে ক্ষতি হবে। রূপকথা কিছু না বলে চোখ বন্ধ করে চুপ করে আছে। উৎস আর কিছু না বলে চুপচাপ ড্রাইভ করছে। কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর রূপকথা বলল, একটা গান বাজায়। উৎস বলল,
না করলে শুনবে? রূপকথা বলল, না। উৎস বলল, তাহলে আবার জিজ্ঞাসা করছো কেন? রূপকথা আর কিছু না বলে নিজের পছন্দ মতো একটা গান বাজলো। গাড়িতে হালকা সাউন্ডে গান বাজছে, তালাব তালাব বেশ তেরি হে মুঝে। গান শুনতে শুনতে কখন যে রূপকথা ঘুমিয়ে পড়ছে উৎস খেয়াল করেনি। উৎস গান বন্ধ করে গাড়িটা এক সাইডে রাখলো, এরপর রূপকথাকে পাজা খোলা করে পিছনের সিটে নিয়ে শুইয়ে দিল। সকাল 5:30 বাজে। ঘুম ভাঙতে রূপকথা নিজেকে তাদের রুমের তুলতুলে বিছানায় আবিষ্কার করলো। পাশে উৎস নেই। হয়তো জগিংয়ে বেরিয়েছে। কিন্তু পরক্ষণে ভাবলো, এত সকালে কিসের জগিং? রূপকথার মনে পড়লো সে গাড়িতে বসে গান শুনছিল, এরপর হয়তো ঘুমিয়ে পড়ছিল। রূপকথা বুঝে এলো তাকে উৎস রুমে নিয়ে এসেছে, তাই এটা নিয়ে আর বেশি চিন্তা করলো না। শোয়া থেকে ওঠার জন্য গা থেকে পাতলা কম্বলটা সরাতে রূপকথার চোখ কপালে উঠে গেল। অবাক হলো ভীষণ, কারণ তার পরনে শাড়ি নেই, পেডিকোট আর ব্লাউজ আছে। গলায় মুক্তোর মালা, কানের টপ, হাতের চুড়ি, ফুল কিছুই নেই। সবটা দেখে রূপকথার মাথা হ্যাং হয়ে গেল, কিছু বুঝতে পারছে না। উৎসর উপর তার অগাধ বিশ্বাস আছে। উৎস যে এই কাজ করেনি সে শিওর। তাহলে কে করছে? আয়েশা বেগম। তাহলে তো আরও লজ্জার বিষয়। তার থেকে বড় লজ্জার বিষয়, সারা রাত রূপকথা উৎসর পাশে এভাবে ছিল। ছি ছি ছি, আর ভাবতে পারছে না মেয়েটা। রূপকথা কিছুক্ষণ হ্যাং হয়ে ওভাবে বসে রইল, এরপর উঠে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে নিল। চেঞ্জ করে উৎস আশেপাশে কোথাও আছে নাকি খুঁজতে বেরোলো, কারণ এত সকালে উৎস জগিংয়ে যাওয়ার কথা না। রূপকথা হাঁটতে হাঁটতে নিচের একটা রুমের সামনে গিয়ে থেমে গেল। রূপকথা আজকে প্রথম এই রুমের দরজা তালা খোলা দেখছে। আর না দাঁড়িয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢুকে বিছানায় শুয়ে থাকা মানুষটিকে দেখে তেমন অবাক হলো না, কারণ সে আশা করছিল উৎস আশেপাশে কোথাও আছে। রূপকথা পুরো রুমটা একটা চোখ বুলিয়ে দেখে নিল। সুন্দর সাজানো গোছানো রুমটা, সব কিছু আছে। রূপকথা গিয়ে উৎসর মাথার পাশে দাঁড়ালো। উৎস কেমন মরার মতো ঘুমাচ্ছে, কোনো নড়াচড় নেই। রূপকথা ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি করে উৎসের নাকের কাছে মুখ নিয়ে চেক করলো নিঃশ্বাস নিচ্ছে কিনা। মুখে চুলের ঘ্রাণে সুঘ্রাণ আর মেলি গন্ধে ধরা দিতে উষু চোখ মেলে তাকালো, খেয়াল করলো কেউ তার উপর ঝুঁকে আছে। পরক্ষণে চুলের কালার দেখে বুঝে গেল এটা রূপকথা। উৎস জিজ্ঞাসা করলো, কি করছো তুমি? উৎসর গলা শুনে হকচকিয়ে গেল। রূপকথা বলল, বেঁচে আছেন কিনা দেখছিলাম। উৎস বলল, মরে গেছে আশা করছিলেন নাকি? রূপকথা সোজা হয়ে দাঁড়িয়ে বলল, কুত্তার মুখে চাই মাটি, তা কখন বললাম? উৎস বসে উঠল। দেওয়াল ঘড়িতে টাইম দেখে জিজ্ঞাসা করলো, আজকে এত তাড়াতাড়ি কীভাবে উঠলো? রূপকথা বলল, চোখ খুলে গেছে তাই উঠে গেছি। উৎস কিছু বলল না, পাশ থেকে মোবাইল নিয়ে কিছু একটা দেখতে লাগলো। রূপকথা এখনও দাঁড়িয়েছে। উৎস একটু পর মোবাইল থেকে চোখ সরিয়ে জিজ্ঞাসা করলো, কিছু বলবে? রূপকথা বলল, আমার শাড়ি কে খুলছে? উৎস বলল, আমি। রূপকথা যেন কথাটা বিশ্বাস করতে মন চাইল না, জিজ্ঞাসা করলো, মজা করছেন? উৎস বলল, আমাকে কখনো মজা করতে দেখেছো? রূপকথা বলল, আমার বিশ্বাস হচ্ছে না, আপনি মিথ্যে বলছেন। উৎস কিছু বলল না। রূপকথা বলল, সত্যিটা না বললে কিন্তু আমি সার্ভেন্টদের জনে জনে জিজ্ঞাসা করবো। উৎস বলল, ফাতেমা খুলছে। উৎসদের বাসার সব থেকে কম বয়সী সার্ভেন্ট ফাতেমা, মাত্র 21 বছর বয়সে পরিবারে হাল ধরতে অন্যের বাসায় কাজ করে। রূপকথা বলল, ফার্স্টে মিথ্যে কেন বললে? উৎস বলল, তুমি বিশ্বাস করবে কিনা দেখছিলাম। রূপকথা বলল, আগেই তো বলছি বিশ্বাস করিনি। উৎস বলল, আচ্ছা। অবশ্য রাতে এখানে থাকার কারণ রূপকথা বেশ বুঝতে পারছে। তারপর জিজ্ঞাসা করলো, এখানে শুয়েছেন কেন? উৎস বলল, এমনি। রূপকথা জিজ্ঞাসা করলো, জগিং করতে যাবেন না? উৎস মোবাইলের টাইম দেখে বললো, এই তো বেরোবো। রূপকথা বলল, আমাকে নিয়ে যাবেন? উৎস বলল, কালকে রাতে কোনো হোমওয়ার্ক করছিলে? রূপকথার মনে পড়লো আসলে সে কোনো হোমওয়ার্ক করেনি। বলল, কই করলাম? উৎস বলল, হোমওয়ার্ক না নিয়ে গেলে কি শাস্তি মনে আছে? রূপকথা আর না দাঁড়িয়ে সোজা নিজেদের রুমের টেবিলে গিয়ে বসলো। উৎস উঠে নিজেদের রুমে চলে এলো, এরপর ফ্রেশ হয়ে জগিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। বেরোনোর আগে রূপকথাকে শাসিয়ে গেল, এসেও যেন পড়ার টেবিলে দেখি। উৎস জগিংয়ে বাসায় ফিরে রুমে এসে দেখে রূপকথা পড়ার টেবিলে ঘুমিয়ে পড়ছে। উৎস এসে চেঞ্জ করে তার মাথার কাছে গিয়ে দাঁড়ালো, এরপর ধীরে ধীরে ডাকলো, রূপকথা। কয়েকবার ডাকার পর রূপকথার ঘুম ভাঙলো। চোখ মেলে জিজ্ঞাসা করলো, কয়টা বাজে? উৎস বলল, 8টা বাজতে চললো। রূপকথা জিজ্ঞাসা করলো, আজকে এত তাড়াতাড়ি ফিরে আসলেন যে? উৎস বলল, তাড়াতাড়ি গেছি। হোমওয়ার্ক শেষ হয়েছে? রূপকথা বলল, শেষ, আর একটু আছে। উৎস বলল, শেষ করো। রূপকথা বাকি হোমওয়ার্কগুলো শেষ করে চুপচাপ বসে রইল। এর মধ্যে সার্ভেন্ট এসে নাস্তা করতে ডেকে গেছে। উৎস রূপকথাকে বলল, নাস্তা করতে এসো। রূপকথা বলল, পেট ব্যথা করছে আমার। উৎস বলল, খিদেই পেট ব্যথা করে, চুপচাপ নাস্তা করতে এসো। রূপকথা বলল, আপনি যান, আমি পরে খাবো।
উৎস জিজ্ঞাসা করলো কলেজ যাবে না? রূপকথা বললো ইচ্ছে করছে না। উৎস ভাবলো কলেজ না যাওয়ার জন্য রূপকথা এসব বাহানা দিচ্ছে, তাই বলল কলেজ গেলে পেট ব্যথা কমে যাবে। রূপকথার রাগ হলো, সব সময় এসব কড়া শাসন ভালো লাগে না। তারপর মুখে কিছু প্রকাশ করলো না, উৎসের সঙ্গে নিচে চলে গেল। নাস্তার টেবিলে ফারুক সাহেব রূপকথাকে জিজ্ঞাসা করলেন, কালকে কেমন এনজয় করলে মা? রূপকথা এক চামচ ওটস মুখে নিয়ে ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে আপনাদের বৃদ্ধাশ্রমের পরিবেশটা একটু বেশি সুন্দর ছিল, আর মানুষগুলো খুবই সুইট ছিল। আয়েশা বেগম বললেন, মাঝে মধ্যে এভাবে উৎসকে নিয়ে ঘুরে আসবে, দেখবে ভালো লাগবে, মাইন্ড ফ্রেশ থাকবে। উৎস বলল, দেখো তোমাদের এসব নাটক দেখে কেউ না আবার বুড়ো বয়সে ভীমরতি বলে মজা নেয়। উৎসর কথা শুনে উদয়ের কথা শুনে উৎস ছাড়া বাকি তিনজনে খাওয়া ছেড়ে তার দিকে তাকালো। রূপকথা বলল, অল্প বয়সী কাপুরুষদের থেকে সে বয়সী সুপুরুষ ভালো না? কথাটা উদয়ের গায়ে লাগলো। বলল, নিজের লিমিট ভুলে যাও না। রূপকথা বলল, ইয়েস, এটাই মনে করিয়ে দিতে চাই যে নিজের লিমিট ক্রস করা যাবে না। বড় ভাই ভাবির সঙ্গে কীভাবে কথা বলতে হয় সেটা মাথায় রাখতে হবে। উদয় বলল, ভাবি কে, তুমি? রূপকথা বলল, না, আপনার ভাই। উদয় রেগে মেগে নাস্তা না করে উঠে গেল। এতে আয়েশা বেগম মনে মনে কিছুটা বিরক্ত হলো রূপকথার উপর। ওই দিন রাতের ঘটনার পর থেকে উদয় আর রূপকথা একসঙ্গে হলে ঝগড়া লেগে যায়। রূপকথা একটু চুপ থাকলে কি হয়? ও চুপ থাকলে তো উদয় নিজেও চুপ হয়ে যায়। আয়েশা বেগম এটাই বারবার বলতে চাচ্ছিল, তবে সাহস করে উঠতে পারছিল না, কারণ সে তো জানে তার ছেলে কেমন। তারপর নিজের ছেলে তো, তাই ফেলে দিতে পারে না। না খেয়ে উঠে যাচ্ছে দেখে নিজেরাও গলা দিয়ে আর খাবার নামে না। সবাই একে একে নিজেদের রুমে চলে যায়। উৎস অফিসের জন্য তৈরি হয়ে নিল, রূপকথাকে তার কলেজের জন্য তৈরি হয়ে গেছে। এরপর দুজনে বের হয়ে গেল। উৎস গাড়িতে এসে থামলে রূপকথা কলেজের গেটের সামনে। রূপকথা গাড়ি থেকে নামার সময় উৎস বলল, কার্ডটা রাখো। রূপকথা না তাকিয়ে জিজ্ঞাসা করলো, কিসের কার্ড? উৎস বলল, দেখো তুমি। রূপকথা তাকিয়ে দেখে এটিএম কার্ড। জিজ্ঞেস করলো, কার্ড দিয়ে আমি কি করবো? উৎস বলল, পাশে এটিএম বুথ আছে, যখন লাগবে তুলে নিও। রূপকথা বলল, লাগবে না, টাকা লাগলে আপনার থেকে নেব। উৎস রূপকথার হাতে কার্ডটা দিয়ে বলল, তারপরও রাখো নিজের কাছে, যাও ক্লাসে যাও, লেট হচ্ছে। এরপর দুজন দুদিকে চলে গেল। রূপকথা ক্লাসে বসে আছে, তার পাশে ইতু আর ওয়াহিয়া আসছে। রূপকথা আজকে বেশ চুপচাপ। এটা দেখে ওয়াহি জিজ্ঞাসা করলো, কী রে, কিছু হয়েছে? রূপকথা বলল, শরীর খারাপ লাগছে আমার। ইতু বলল, একদিন ক্লাসে না আসলে কি হতো, শরীর খারাপ নিয়ে ক্লাসে আসবি, এই কথাটা আছে? রূপকথার মনে মনে উৎসকে গালাগালি দিতে লাগলো, কারণ সে তো আসতে চায়নি, উৎসই তো জোর করে পাঠিয়েছে। রূপকথা পেট ব্যথা আরও বেড়ে গেল। না টিকতে পেরে ইতু আর ওয়াহিকে বললো, আমাকে ছুটি নিয়ে দিবে, আমি আর পাচ্ছি না বসে থাকতে। ইতু বলল, প্রিন্সিপালের রুমে চল। রূপকথা বলল, যদি ছুটি না দেয়? ওয়াহি বলে, দিবে না কেন, সবাই তো তার থেকেই ছুটি নেয়। দুজনে জোড়াজড়িতে রূপকথা ভয়ে ভয়ে প্রিন্সিপালের রুমে গেল। রুমের বাইরে ইতু আর ওয়াহি দাঁড়িয়েছে। রূপকথা প্রিন্সিপালের রুমে দরজায় নক করলো। ভেতর থেকে আওয়াজ আসলো, ইয়েস, কামিং। রূপকথা রুমে ঢুকলো। প্রিন্সিপাল প্রথমে তাকে ভালোভাবে চিনতে পারলো না। জিজ্ঞাসা করলো, তুমি জাওয়াত স্যারের ওয়াইফ? রূপকথা বললো, জি স্যার। প্রিন্সিপাল বললো, বসো। রূপকথা বসলো না, বললো, স্যার আমার শরীর খারাপ লাগছে, বাসায় যেতে চাইছিলাম। প্রিন্সিপাল জিজ্ঞাসা করলো, একা যেতে পারবে নাকি স্যারকে ফোন দেবো? রূপকথা বললো, না না, একা যেতে পারবো, কোনো সমস্যা হবে না। প্রিন্সিপাল বললো, ওকে, যাও তাহলে। রূপকথা প্রিন্সিপালের রুম থেকে বের হতে ওয়াহিকে বলল, আমার ব্যাগটা একটু এনে দিবি, হাঁটতে পারছি না আমি। ইতু এক দৌড়ে ব্যাগ এনে দিল। ওয়াহি জিজ্ঞাসা করলো, একা যেতে পারবি নাকি আমরা দিয়ে আসবো? রূপকথা বলল, পারবো। এরপর ইতু আস্তে ওয়াহি সহ একটা রিক্সা ঠিক করে রূপকথাকে তুলে দিল। রিক্সায় থাকতে রূপকথা ভাড়া দিয়ে দিল। এরপর রিক্সা থামতে এক দৌড়ে বাসায় এসে নিজের রুমে চলে গেল। রুমের দরজাটা হালকা লাগিয়ে ব্যাগটা রেখে আয়নায় সামনে দাঁড়িয়ে দেখে যা ভেবেছিল তাই হয়েছে। তার দেরি না করে হিজাবের পিনগুলো খুলে ওয়াশরুমে চলে গেল। জামা কাপড় না আনায় রূপকথা গোসল করে বাথরুমটা পরে নিল। রুমে কেউ নাই, বাথরুমটা পরে বের হয়ে জামা পরে নেবে। রূপকথা ভেজা জামাগুলো ভিজিয়ে রেখে বের হলো ওয়াশরুম থেকে। রুমে এসে ওয়ার্ড্রপ থেকে জামা খুলে নিচ্ছিল, এমন সময় দরজা খোলার শব্দ হলো। পেছনে ফিরে তাকাতে রূপকথার চোখ বড় বড় হয়ে গেল। তাড়াতাড়ি করে একটা ওড়না নিয়ে নিজের সামনে মেলে বলল, আপনি? রুমে উৎস এসেছে। রূপকথাকে এই অবস্থা দেখে সে নিজেও বিব্রত হলো। তাড়াতাড়ি অন্যদিকে ঘুরে দাঁড়ালো। একটু সময় নিয়ে লম্বা একটা
নিঃশ্বাস ছেড়ে রূপকথার দিকে তাকালো, বলল, কি একটা অবস্থা, জামা কাপড় পরে নিয়ে যাওনি কেন? রূপকথা বলল, আমি কি জানতাম আপনি রুমে আসবেন? উৎস বলল, আমি ছাড়া বাসায় আরও মানুষ আছে, দরজা ঠিক করে ভাবে লাগাওনি কেন? যদি উদয় আসতো? রূপকথা বলল, আমি বুঝতে পারিনি। রূপকথা আর দাঁড়িয়ে না থেকে হাতের কাছে জামা কাপড় যা পেয়েছে তাই নিয়ে ওয়াশরুমের পাশের ছোট্ট ড্রেসিং রুমটা দেখে দৌড়ে গেল। সচরাচর সে ড্রেসিং রুমে আসে না, উৎসই আসে মাঝে মাঝে। উৎস হাতের ঘড়ি, গলার টাই, ব্লেজার খুলে বিছানার উপর রেখে এসির পাওয়ার বাড়িতে। উৎস অফিস থেকে এসে কিছু দরকারি ফাইল দেখছিল। এমন সময় প্রিন্সিপালে ফোন দিয়ে জানালো রূপকথার শরীর খারাপ লাগছে, তাই ছুটি নিয়ে বাসায় চলে গেছে। এই কথা শুনে উৎস চিন্তায় পড়ে গেল। সকালে তো দেখা ভালোই দেখে এলো, এর মধ্যে আবার কী হলো? এসব ভেবে উৎস চিন্তা বেড়ে গেল। তাই ফাইল টাইল সব রেখে তাড়াতাড়ি গাড়ি বের করে বাসার উদ্দেশ্যে ছুটল। এরপর বাসায় এসে এমন একটা বিব্রতকর অবস্থা। যদিও রূপকথার ড্রেসটা হাঁটু পর্যন্ত ঢাকা ছিল, তারপর উৎস কেমন যেন লাগছিল। পুরুষ হয়ে তার অস্বস্তি হচ্ছিল, না জানি রূপকথার কেমন লাগছিল। অন্যদিকে রূপকথা চেঞ্জ করে অনেকক্ষণ ড্রেসিং রুমের সামনে দাঁড়িয়েছিল। লজ্জায় তার মাটির নিচে চলে যেতে ইচ্ছা করে। এমন বেজ্জতি এর আগে এই জন্মে আর হয়নি। এখন বেরোবে কীভাবে সেটাই ভাবছে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও রূপকথা বেরোতে না দেখে উৎস দরজার কাছে গিয়ে ডাকলো, বলো। রূপকথা বলল, বের হও, আমি কিছু দেখিনি। রূপকথা ভেতর থেকে যা বললে, কি দেখার কথা বলছেন? উৎস বলল, যেটা দেখে ফেলছি ভেবে তুমি লজ্জা পাচ্ছ? রূপকথা বলল, মিথ্যা কথা, কে বলছে আমি লজ্জা পাচ্ছি? উৎস বলল, তাহলে বেরিয়ে এসো। রূপকথা আর কিছু না বলে নিজেকে স্বাভাবিক করে নিল। তবে উৎসর দিকে একবারও তাকালো না। উৎস তাকে লজ্জা দিতে চায় না, তাই টি শার্ট ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। রূপকথা মোবাইল নিয়ে বিছানায় গা এলিয়ে দিল। গোসল করার পর ফ্রেশ লাগছে, তবে পেট ব্যথা এখনও কমেনি। চেঞ্জ করার পর এতক্ষণ দাঁড়িয়ে থাকায় ব্যথা আরও বেড়ে গেল। একটা কুশন চেপে পেটে চেপে শুয়ে রইল রূপকথা। উৎস শাওয়ার নিয়ে এসে দেখে রূপকথা পেটে একটা কুশন চেপে শুয়ে রয়েছে। উৎস জিজ্ঞাসা করলো, কী হয়েছে তোমার? রূপকথা বলল, কিছু হয়নি। আপনি আজকে হঠাৎ এত তাড়াতাড়ি বাসায় চলে আসলেন কেন? উৎস বলল, বললেই হলো কিছু হয়নি। প্রিন্সিপাল ফোন দিয়ে বলল তোমার শরীর খারাপ, এই শুনে তো তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। এখন তুমি বলছো কিছু হয়নি? রূপকথা বলল, পেট ব্যথা করছে। উৎস জিজ্ঞাসা করলো, উল্টোপাল্টা কিছু খেয়েছো? রূপকথা মনে বলে বলে, এই ব্যথা উল্টোপাল্টা কিছু খাওয়ার ব্যথা না রে পাগলা। রূপকথা চুপচাপ থাকতে দেখে উৎস আবার জিজ্ঞেস, কী হলো, কথা বলছেন না কেন? কী হয়েছে না বললে কীভাবে বুঝবো আমি? রূপকথা বলল, আপনার বোঝার দরকার নেই। উৎস বুঝলো রূপকথার পেট ব্যথার আসল কারণ, তাই আর কিছু জিজ্ঞাসা করলো না, সোজা নিচে চলে গেল। উৎস নিচে যাওয়ার কিছুক্ষণ পর কেউ একজন রুমের দরজায় নক করলো। রূপকথা সেদিকে না তাকিয়ে বলল, দরজা খোলা আছে, আসুন। পরক্ষণেই দরজা ঠেলে একজন সার্ভেন্ট হাতে ট্রে নিয়ে ভেতরে প্রবেশ করলো। ম্যাম, স্যার খাবারগুলো খেতে বলছে। রূপকথা জিজ্ঞেস করলো, আপনাদের স্যার কোথায়? সার্ভেন্ট বলল, উনি স্টাডি রুমে এসে, ম্যাম ডেকে দিব? রূপকথা বলল, না না, এমনি জিজ্ঞাসা করছে। সার্ভেন্ট বলল, আর কিছু লাগবে ম্যাম? রূপকথা বলল, গরম গরম পানির ব্যাগ আছে, থাকলে একটু দিন না। সার্ভেন্ট বলল, ঠিক আছে ম্যাম, এক্ষুনি আনছি। আপনি খাবারগুলো খেয়ে নিন, আর কিছু লাগলে অবশ্যই আমাকে জানাবেন। এ বলে সার্ভেন্ট চলে গেল। রূপকথা উঠে বসলো। দেখলো ট্রেতে ফলমূল সহ এক গ্লাস গরম দুধ, ডিম সিদ্ধ, সঙ্গে কিছু ডার্ক চকলেট আর এক কাপ গ্রিন টি রাখা আছে। রূপকথা হেলান দিয়ে বসে আস্তে আস্তে ধীরে খাওয়া শুরু করলো। কিছুক্ষণ পর আবার সেই সার্ভেন্ট গরম পানির ব্যাগ নিয়ে এলো। রূপকথা যেটুকু পেরেছে খেয়ে পানির ব্যাগটা পেটে চেপে শুয়ে পড়লো। সকালে তাড়াতাড়ি উঠায় এখন ঘুম আসছে তার। রূপকথা ঘুম থেকে উঠে থেকে বিকাল 3:40 বাজে। পেট ব্যথা এখন কিছুটা কম লাগছে। মনে মনে ভাবলো, এতক্ষণ হয়ে গেছে কেউ ডাকলো না তাকে। এরপর কিছুক্ষণ ওভাবে হ্যাং হয়ে বসে থেকে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে ওড়নাটা গায়ে জড়িয়ে নিচে চলে গেল। এই সময় সবাই যে যার রুমে, সার্ভেন্টরাও তাদের রুমে। রূপকথা উৎসকে খুঁজতে সকালে যে রুমে পেয়েছে সেই রুমে চলে গেল। গিয়ে দেখে উৎস ঘুমাচ্ছে। রূপকথা কিছুক্ষণ উৎসের দিকে তাকিয়ে রাখলো। কি স্নিগ্ধ লাগছে, মনে হচ্ছে একটা বাচ্চা ঘুমিয়েছে। রূপকথা এক দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে রইল উৎসের দিকে। দিন দিন এই মানুষটার প্রতি তার মায়া বেড়ে চলছে, কিন্তু এই মায়ের শেষ পরিণতি কী হবে তার জানা নেই। রূপকথা কিছু ভাবতে পারল না। উৎসকে ডাকলো, জাওয়াত সাহেব। প্রথম ডাকায় উৎসের ঘুম ভেঙে গেল। বরাবরই তার ঘুম পাতলা। রূপকথাকে জিজ্ঞাসা করলো, কয়টা বাজে? রূপকথা বলল, 4টা বাজতে চললো। উৎস উঠে বসলো, বলল, ডাকুনি কেন আমায়? রূপকথা বলল, আমি নিজেই তো মাত্র উঠেছি। উৎস জিজ্ঞাসা করলো, লাঞ্চ করনি?
রূপকথা বলল, আপনি করছেন? উৎস বলল, না। রূপকথা বলল, আমিও করিনি, উঠে ফ্রেশ হয়ে নিন, খাবার বাড়ছি আমি। উৎস বলল, তুমি তুমি কষ্ট করা লাগবে না, সার্ভেন্ট কাউকে ডেকে দিলে হলো। রূপকথা কোনো উত্তর দিল না, সোজা কিচেনে চলে গেল। খাবারগুলো ওভেনে নিয়ে দেখে এখনো গরম, তাই আর গরম করলো না, বেডে টেবিলে নিয়ে রাখলো। ততক্ষণে উৎস ফ্রেশ হয়ে চলে আসলো। এরপর দুজনে বসে খাওয়া শুরু করলো। রূপকথা উৎসকে বলল, বাসায় কেউ নেই নাকি? উৎস বলল, জানি না, আছে হয়তো যার যার রুমে। রূপকথা বলল, আমাকে একটা ফেসবুক খুলে দিন। উৎস বলল, কী জন্য? রূপকথা বলল, এটা কোনো প্রশ্ন হলো? আমার সব ফ্রেন্ডদের ফেসবুক আইডি আছে, আমার শুধু নেই। উৎস একটু ভেবে বলল, ঠিক আছে, খুলে দিব। রূপকথা আর কিছু বলল না। দুজনে খাওয়া শেষ করে প্লেট হাত বাটিগুলো কিচেনে নিয়ে রেখে আসলো। উৎস রূপকথার আগে রুমে চলে এসে রূপকথার রুমে এসে উৎসকে ফোন দিয়ে বলল, এই নিন। উৎস জিজ্ঞাসা করল, কী করব? রূপকথা বলল, ফেসবুকে আইডি খুলে দেবেন বলেছিলেন, ভুলে গেছেন? উৎস জিজ্ঞেস করলো, ফেসবুক আইডি খুলতেই হবে? রূপকথা বলল, অবশ্যই। উৎস বলল, না খুললে হয় না? রূপকথা বলল, অবশ্যই না। উৎস আর কিছু না বলে মোবাইলটা নিল। রূপকথাকে জিজ্ঞেস করলো, কী নাম দেবো? রূপকথা বলল, রূপকথা হাসান। কিছুক্ষণ পর উৎস ফোনটা রূপকথার হাতে নিয়ে দিয়ে বলে, নাও। রূপকথা ফোন হাতে নিয়ে ঘাটাঘাটি করে দেখে উৎস সত্যি সত্যি ফেসবুক আইডি খুলে দিয়েছে। রূপকথা জিজ্ঞেস করলো, আইডির নাম কি? উৎস বলল, আমারই নাম। রূপকথা আইডি খুঁজে বের করলো। প্রোফাইলে উৎস ছবি দেওয়া, কোনো অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিল। রূপকথা রিকোয়েস্ট দিয়ে বলল, রিকোয়েস্ট দিয়েছি, অ্যাকসেপ্ট করুন। উৎস বলল, ফেসবুকে ঢুকলে তখন ভেবে দেখব। রূপকথা জিজ্ঞাসা করলো, কি ভেবে দেখবেন? উৎস বলল, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা যায় কিনা সেটা। রূপকথা বলল, নাটকের শেষ নেই, এক্ষুনি অ্যাকসেপ্ট করুন বলছি। উৎস শেষে না পেরে রূপকথার জোড়াজড়িতে ফেসবুকে ঢুকে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলো। রূপকথা মোবাইল নিয়ে শুয়ে পড়লো। এরপর ওয়াহি আর ইতুর আইডি খুঁজে রিকোয়েস্ট দিল। ওদের আইডি থেকে ক্লাসের বাকি মেয়েদের আইডি খুঁজে খুঁজে বের করে রিকোয়েস্ট দিল। দেখা গেল কিছুক্ষণের মধ্যে তার ফ্রেশ সংখ্যা 33 ছড়িয়ে গেছে। রাতে রূপকথা উৎস আর তার কিছু ছবি স্টোরিতে দিল। স্টোরি দেখে সবাই অবাক। জনে জনে ইনবক্সে এসে জিজ্ঞাসা করছে বিবাহিত কিনা, এই স্টোরিতে কারা এরা? রূপকথা সবাইকে বলছে গুগল থেকে ডাউনলোড করা ছবি। ইতু ওয়াহি রূপকথাকে নিয়ে মেসেঞ্জারে একটা গ্রুপ খুলো। গ্রুপে রূপকথা বলে, কিরে, তোর আইডিতে দেখছি উৎস যাওয়াদের অ্যাড আছে। রূপকথা জিজ্ঞাসা করলো, ওনাকে চিনিস নাকি? ওয়াহি বলল, না, চেনার কি আছে? আর কি আছে, উনি তো আমাদের কলেজের সভাপতি, প্রতি বছর আর্থিক দুর্বল স্টুডেন্টের জন্য অনেক টাকা পয়সা দেন। রূপকথা আজকেই প্রথম শুনলো এই কথা। বলল, তাই নাকি? ইতু বললে, হ্যাঁ, কিন্তু তোর সঙ্গে কীভাবে অ্যাড হলো? রূপকথা বলে, রিকোয়েস্ট দিয়েছি, অ্যাকসেপ্ট করেছে আর কি। ইতি বলল, কিন্তু উনি তো কারো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না। আমি আর ওয়াহি তো প্রতিদিন সকাল বিকেলে রিকোয়েস্ট দিতাম, শেষে বিরক্ত হয়ে রিকোয়েস্ট তুলে নিয়েছি, কিন্তু তোর রিকোয়েস্ট কীভাবে অ্যাকসেপ্ট করলো বুঝলাম না। রূপকথা বলল, আমিও বুঝতে পারতেছি না, মনে হয় ভুলে অ্যাকসেপ্ট করেছে, থাক, বাদ দে। রাত 9টার দিকে উৎস স্টাডি রুমে কাজ করছিল আর রূপকথা বারান্দায় দোলনায় বসে রিলস দেখছিল। এমন সময় একটা অপরিচিত নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে কল আসলো। রূপকথা মেসেজটা সিন করলো। অপরিচিত ব্যক্তিটি তাকে জিজ্ঞাসা করলো, কেমন আছো? রূপকথা নাম্বারটা কিছুতেই চিনতে পারল না, আবার তার নাম্বার অপরিচিত কারো কাছে যাওয়ার কথা নয়। পরিচিত কেউ ভেবে রিপ্লাই দিল, আলহামদুলিল্লাহ ভালো, চিনতে পারলাম না, পরিচয় দিলে ভালো হতো। অপরিচিত ব্যক্তিতে রিপ্লাই দিল, শরীর খারাপ, শুনলাম, আগের থেকে বেটার লাগছে? রূপকথা বলল, পরিচয় দিন, কে আপনি? অপরিচিত ব্যক্তিতে বলল, হয়তো তোমার পরিচিত কেউ। রূপকথা এবার বিরক্ত হলো, বলল, পরিচয় না দিলে ব্লক লিস্টে ঠাঁই হবে। অপরিচিত ব্যক্তি দিল, আমি জানি তুমি ব্লক দিবে না। রূপকথা বলল, ঠিক আছে, দিয়েই দেখাই তাহলে। অপরিচিত ব্যক্তিতে বলল, না, দেখতে চাই না। রূপকথা আর কোনো মেসেজ সিন করলো না, সে শিওর এটা তার পরিচিত কেউ, তাই মজা করছে। পরদিন সকালে রূপকথা 10টায় ঘুম থেকে উঠে তার জন্য একটা পার্সেল এসেছে। দারোয়ান এসে বাসায় দিয়ে গেছে। এরপর একজন সার্ভেন্ট এসে রূপকথাকে রুমে রেখে গেছে। উৎস ততক্ষণে অফিসে চলে গেছে। রূপকথা উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিল। এরপর রুমে এসে পার্সেলটা খুলতে বসলো। পার্সেল খুলে রূপকথা ভীষণ অবাক হলো, এমন কিছু সে মোটেও আশা করেনি। পার্সেলটা খুলে দেখে তার মধ্যে একটা চিরকুট, 3টি 3 কালারের গোলাপ, সঙ্গে অনেক রকমের চকলেট। রূপকথার বেশ পছন্দ হলো। বুঝতে পারছে না কে পাঠিয়েছে এগুলো। এভাবে তো কারো পার্সেল পাঠানোর কথা না, তাহলে কে পাঠালো? রূপকথা আর কিছু না ভেবে ফোনটা নিয়ে উৎসকে কল দিল। উৎস অফিসে নিজের রুমে বসে ফাইল দেখছিল। রূপকথার কল দেখে ফোনটা রিসিভ করলো। ফোন রিসিভ হতে রূপকথা বলল, এই, আপনি কি আমার জন্য কিছু অর্ডার করছেন?
উৎস সোজা সাপটা জবাব বলল, না। রূপকথা বলল, বাসায় আমার নামে একটা পার্সেল এসেছে, কিন্তু আমি বুঝতে পারছি না কে পাঠিয়েছে। উৎস বলল, খুলে ভেতরে দেখো কি আছে। রূপকথা চিরকুটের কথা এড়িয়ে গেল। খুলছি, ভেতর ফুল আর চকলেট আছে। উৎস বলল, তোমার আবির স্যার পাঠিয়েছে হয়তো, আর কিছু বলবে? আমি ফাইল দেখছি, একটু ব্যস্ত আছি। রূপকথা না বলে ফোনটা কেটে দিল। রূপকথা এখন বুঝতে পারছে না পার্সেলটা কে পাঠিয়েছে। রূপকথা এরপর চিরকুটটা খুলল, দেখলো তাতে লেখা আছে, পালাতে পারিনি, আমি যে দিশেহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। রূপকথা আহ, এবার আরও বেশি অবাক হলো। সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। অনেক ভাবলো জিনিসগুলো কি করবে, কিছুই মাথায় আসলো না। তাই সব কিছু একসঙ্গে করে একটা ড্রয়ারে রেখে দিল। 7 দিন পর, আজ দুপুর 2টা থেকে রূপকথার ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা শুরু। পরীক্ষার খাতায় কী লিখবে এটা ভেবে ভয়ে তার হাত পা ঠান্ডা হয়েছে। এই অল্প কয়েকদিনে যেভাবে পেরেছে ফাঁকিবাজি করে পরীক্ষার প্রিপারেশন নিয়েছে। পর রেজাল্ট খারাপ আসলে উৎস তাকে দুনিয়াতে রাখবে না, এমনই বলে দিয়েছে। রেজাল্ট খারাপ হলে পড়ালেখা করার দরকার নেই। রূপকথা ভাত খেয়ে রেডি হচ্ছিল, এমন সময় উৎস কল দিল। জিজ্ঞাসা করলো, বেরিয়েছো? রূপকথা বলল, না, রেডি হচ্ছে। উৎস বলল, ঠিক আছে, বেস্ট অফ লাক। ঠান্ডা মাথায় পরীক্ষা দিও, আশেপাশে কাউকে ডিস্টার্ব করবে না। রূপকথা বলল, কাকে ডিস্টার্ব করবো? আমি কি কিছু পাই না? উৎস বলল, যে লেখাপড়া পড়েছ মনে হয় না তো নিজ থেকে কিছু লিখতে পারবে। রূপকথা রাগে ফোনটা কেটে দিল। এরপর রেডি হয়ে দরকার সব কিছু নিয়ে বেরিয়ে পড়লো। ইতু আর ওহাই এক হলে পড়েছে, আর রূপকথা অন্য হলে। পরীক্ষা শুরু হলো আরও 25 মিনিট বাকি। রূপকথা, ইতু, ওয়াহি তিনজনে বাইরে দাঁড়িয়েছে। এমন সময় সাব্বির এসে ওদের সামনে দাঁড়ালো। সাব্বির ওদের ক্লাসে একটা ছেলে, একদম গায়ে পড়া টাইপের, মেয়েরা কেউ দেখতে পায় না ওকে। ইতু তো ছেলেটাকে দেখলেই গা জ্বলে। সাব্বির এসে ইতুকে বললো, তোরা মেজাজি এত খারাপ কেন? ইতু বলল, তোকে আবার কোন মেয়ে করলো রে? ইতুর কথা শুনে রূপকথা আর ওয়াহি জোরে হেসে দিল। অন্যদিকে সাব্বির হ্যাবলার মতো তাকিয়েছে। বেচারা লজ্জা পেয়ে বলে, আস্তাক ফেলে, কি বলছিস? ইতু বলল, তাহলে কি প্রেগনেন্ট বানিয়েছে? সাব্বির বলল, থাক না থাক, বলে দ্রুত হেঁটে চলে গেল। ও যেতেই রূপকথা 3 বান্ধবী অট্ট হাসি দিল। রূপকথা ইতুকে বলল, ভাই তুই এত গাল পাতলা কেন? ইতু বলল, আমি এমনই। এর মধ্যে তাদের হলে টিচার আসার সময় হলো। এই তিনজন যে যার মতো হলে চলে গেল। রূপকথা পরীক্ষা শেষ হলে বিকেল 5টায় গাড়ির ড্রাইভার নিয়ে গেটের বাইরে দাঁড়িয়েছে। রূপকথা দেখে গাড়ির দরজা খুলে গেল। এরপর রূপকথা উঠে বসতে ড্রাইভার গাড়ি ছাড়ল। রাত 8টায় উৎস বাসায় ফিরে দেখে রূপকথা পড়ার টেবিলে বসে ঘুমাচ্ছে। উৎস আশেপাশে তাকিয়ে পানির গ্লাস খুঁজতে লাগলো। পেয়ে যেতে গ্লাসটা হাতে তুলে নিল। রূপকথাকে 2বার ডাকলো। উৎসর ডাকে রূপকথার ঘুম ভেঙেছে ঠিকই, তবে কিছু বুঝে ওঠার আগে উৎস তার গালে এক কোষ পানি মেরে দিল। রূপকথা রেগে বলল, কি সমস্যা? পানি মারছেন কেন? আপনার কোন পাখাতে মই দিয়েছি আমি? উৎস বলল, না পড়ে ঘুমাচ্ছিলে কেন? রূপকথা হলো, আপনি জানেন আমি ঘুমিয়েছি? আমি তো জাস্ট চোখ বন্ধ করে রেখেছিলাম। উৎস জিজ্ঞাসা করলো, কাল কি পরীক্ষা? রূপকথা বলে, ইংরেজি। উৎস বলল, একদম সহজ সাবজেক্ট তাই না? রূপকথা বলে, হ্যাঁ, আপনাকে বলছে সহজ সাবজেক্ট। উৎস বলল, কঠিন সাবজেক্ট তো। আর এভাবে পড়ে পড়ে ঘুমাতে না, নিশ্চয় সহজ আছে। কথাটা শুনে রূপকথা বুঝে গেছে উৎস তাকে খুব সূক্ষ্মভাবে খোঁচা দিচ্ছে। রাত তখন 1টা। রূপকথা পড়ছে, উৎস শুয়েছে। রুমের লাইট জ্বালাই ঘুমাচ্ছে না উৎস। রূপকথাকে বলল, আজকে আর পড়া লাগবে না, শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। রূপকথা এই কথাটা শোনার জন্য অপেক্ষা করছে। উৎসের এই কথাটা বলতে দেরি, কিন্তু রূপকথা শুনতে দেরি না। উৎসর কথা শেষ হওয়ার আগে রূপকথা বইটা বন্ধ করে উঠে লাইট নিভিয়ে দিয়ে ধপাস করে এসে শুয়ে পড়ল। আজ রূপকথার পরীক্ষার শেষ দিন। বিকেলে 5টায় রূপকথা পরীক্ষার খাতা দিয়ে গেটের বাইরে এসে দাঁড়ালো। ড্রাইভার প্রতিদিন আগে থেকে গাড়ি নিয়ে এখানে দাঁড়িয়ে আসে, কিন্তু আজকে এখন আসেনি। রূপকথা আস্তে ধীরে লিখছিল, তাই একদম শেষ সময় খাতা জমা দিয়েছে। হল থেকে বেরিয়েছে দেখে ইতু ও অহি অনেক চলে গেছে। রূপকথা হাত ঘড়ি বারবার সময় দেখে নিচ্ছিল। ধৈর্যের বুকে সন্ধ্যা নেমেছে, তার ভয় লাগছিল। এমন সময় দেখলো ড্রাইভার আসছে গাড়ি নিয়ে। ড্রাইভার রূপকথাকে সামনে এসে গাড়ি থামালো। দরজা খুলে বলল, সরি ম্যাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলে? রূপকথা গাড়িতে উঠে বলল, কখনো এত লেট করেন না। আজকে এত লেট করার কারণ? ড্রাইভার কিছু বলল না, নিজের মতো ড্রাইভ করছে। একটু যেতে রূপকথা খেয়াল করলো তারা প্রতিদিন যে পথ দিয়ে যায় আজকে সে পথ দিয়ে যাচ্ছে না। ড্রাইভারকে জিজ্ঞাসা করলো, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ড্রাইভার আর কিছু বলল না,
চুপচাপ ড্রাইভ করলো। এবার রূপকথার টেনশন হতে লাগলো। তবে সে এটুকু জানে ড্রাইভার তার কোনো ক্ষতি করবে না। ঢাকায় এয়ার কভার হসপিটালের সামনে এসে ড্রাইভার গাড়ি থামালো। রূপকথা জিজ্ঞাসা করলো, এখানে কেন নিয়ে এসছেন আমাকে? দেখুন, আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমি কিন্তু আপনার স্যারকে কল দিতে বাধ্য হব। ড্রাইভার বলল, প্লিজ ম্যাম ভেতরে চলুন। রূপকথা বলল, কেন ভেতরে যাবো? যাবো না আমি। ড্রাইভার বলল, ভেতরে গেলে আপনি সব বুঝতে পারবেন ম্যাম। রূপকথা একটু ভেবে বলল, ঠিক আছে চলুন। ড্রাইভারের সঙ্গে ভেতরে চলে গেল রূপকথা। এরপর লিফটে উঠে 9 তলায় চলে গেল। রূপকথার পা চলছে না, ভয়ে তার হাত পা ঠান্ডা হয়েছে। লিফট থেকে নামতেই দেখে করিডোরে কালো পোশাক পরা গার্ডরা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে। অন্যদিকে করিডোরের চেয়ারগুলোতে আয়েশা বেগম আর ফারুক সাহেব বসে আছেন। সঙ্গে ফারুক সাহেবের ভাই ফয়জাল আর তার স্ত্রী জিনিয়া। আয়েশা বেগম জিনিয়ার কাঁধে মাথা রেখে কান্না করছেন। সব কিছু দেখে রূপকথার মাথা কাজ করছে না। কেমন যেন জ্ঞান শূন্য লাগছে। রূপকথা আয়েশা বেগমের কাছে গিয়ে ডাকলো, মা। আয়েশা বেগম রূপকথাকে দেখে উঠে দাঁড়ালো। এরপর তাকে জড়িয়ে ধরে আবারও কান্না করতে লাগলো। রূপকথার চোখ পানি টলমল করছে। ইতিমধ্যে চোখ লাল বর্ণ ধারণ করছে। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, আপনার বড় ছেলে কোথায় মা? আয়েশা বেগম কিছু বলছে না, শুধু কান্না করছে। রূপকথা এবার আরও বেশি খারাপ লাগছে। আয়েশা বেগমের বাহু ধরে ঝাঁকি দিয়ে চিৎকার করে বললো, কী হলো? কথা বলছেন না কেন? উৎস কোথায় বলুন? আয়েশা বেগম আঙুলের এসে একটা কেবিন দেখিয়ে দিল। মুহূর্তে রূপকথা তার বাহু ছেড়ে দিল। ক্লান্ত কণ্ঠে বললেন, না। রূপকথা ফারুক সাহেবের কাছে গিয়ে তাকে বলল, বাবা প্লিজ আপনি অন্তত চুপ করে থাকবেন না? আমি এত টেনশন নিতে পারছি না, প্লিজ। ওনার কী আছে? ফারুক সাহেব রূপকথাকে নিজের পাশে বসিয়ে মাথায় হাত দিয়ে জিজ্ঞেস করলো, পরীক্ষা কেমন আছে? রূপকথা চোখের পানি মুছে বলল, আমার উত্তর তো এটা না বাবা। ফারুক সাহেব বলল, দুপুরে 1টার দিকে উৎসকে কারা যেন গুলি করে পালিয়েছে। গুলিটা উৎসর পেটে লেগেছে। কথাটা শুনে রূপকথার পায়ের নিচে মাটি সরে গেল। মস্তিষ্ক কেমন ফাঁকা ফাঁকা লাগছে। এ কি শুনছে? তার কিছু ভাবতে পারল না। তার আগে উৎসের চাচি জিনিয়া গায়ে ঢলে পড়লো মেয়েটা। জিনিয়া রূপকথাকে বুকে জড়িয়ে নিল। তাড়াতাড়ি পানি নিয়ে এসো কেউ। একজন গার্ড এসে দ্রুত পানির বোতল এগিয়ে দিল। জিনিয়া রূপকথার চোখে মুখে পানি ছিটে দিতে তার জ্ঞান ফিরে এসলো। কান্না করতে করতে বলল, আমি ওনাকে একবার দেখতে যেতে চাই। জিনিয়া বলল, কিন্তু এখন ডাক্তাররা ভেতরে কাউকে অ্যালাউ করবে না। রূপকথা বলল, প্লিজ একবার, শুধু চোখের দেখাটা দেখব। জিনিয়া তার হাজব্যান্ডকে বলল, ফয়সাল একটু দেখো না কোনোভাবে ব্যবস্থা করা যায় কি না। রূপকথার গা অস্বাভাবিকভাবে কাঁপছে। জিনিয়া বলল, চলো তোমাকে কিছু খাইয়ে দে, তোমার শরীর অনেক উইক, দেখো কিভাবে কাঁপছে। রূপকথা বলল, কিছু খাবো না, দয়া করে জোর করবেন না। জিনিয়া আর জোর করল না। জিনিয়া ফয়সাল দম্পতির এক ছেলে এক মেয়ে। ছেলে ফারাজ ক্লাস 10-এ আর মেয়ে ইনা এবার ক্লাস 8-এ। এখন রাত 8টা। রূপকথা উৎসর কেবিনের বাইরে আয়েশা বেগমের কাঁধে মাথা রেখে বসে আছে। পরনে তার কলেজের ড্রেস। ডাক্তার অনেক রিকোয়েস্ট করে রূপকথাকে ভেতরে যেতে পারল না। তারা স্পষ্ট জানিয়েছে জ্ঞান না ফেরা পর্যন্ত তারা ভেতরে কাউকে অ্যালাউ করবে না। আয়েশা বেগম বললেন, রূপকথা মা বাসায় গিয়ে চেঞ্জ করে কিছু খেয়ে আসবে, এভাবে থাকলে অসুস্থ হয়ে যাবে। রূপকথা কিছু না বলে চুপচাপ আগের মতো বসে আছে। আয়েশা বেগম একটু ঝাঁকি দিয়ে বলল, শুনছো আমি কি বলছি? রূপকথা বলল, হুম। আয়েশা বেগম বলল, যাও আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। রূপকথা বলল, আগে ওনার জ্ঞান ফিরুক। আয়েশা বেগম বললাম, জ্ঞান ফিরলে আমি তোমাকে জানাবো, এখন যাও। রূপকথা কিছু বলছে না। খিদে তার পেট মাথা সব একসাথে গোলাচ্ছে। পরীক্ষা হলে যাওয়ার আগে একটু ফল খেয়ে গেছিল। আজকে ভাত খেয়েও যায়নি। পেটে খিদে থাকার কারণে তার গলা দিয়ে খাবার নামছে না। রাত 9টার দিকে অবশ্যই চাচা চাচি এসলো। আসার সময় রূপকথার জন্য জামা কাপড় নিয়ে এসলো। যিনি রূপকথা বললো, এটাতে তোমার জামা কাপড় আছে, চেঞ্জ করে নাও। বাইরে জামা কাপড় নিয়ে এতক্ষণ থাকতে নেই, পরে অসুস্থ হয়ে যাবে। রূপকথা জিজ্ঞেস করলো, কোথায় চেঞ্জ করবো? জিনিয়া বললো, আমার সাথে এসো। রূপকথা জিনিয়ার সাথে গেল। এরপর চেঞ্জ করে ফিরে এলো। জিনিয়া বলে, কী খাবে? আমি নিজ হাতে খাইয়ে দেবো তোমায়। রূপকথা বলল, ওনার জ্ঞান ফেরুক। জিনিয়া বললো, তুমি না খেয়ে থাকলে কি উৎসের জ্ঞান ফিরে আসবে? আসবে না, উল্টে কী হবে জানো? নিজে অসুস্থ হয়ে পড়বে, তখন উৎসের সেবা কে করবে? রূপকথা কিছু বলছে না। জিনিয়া বলল, কান্না করতে করতে চোখ মুখের কী অবস্থা করছে দেখেছ? আর কেঁদো না, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর জন্য তোমার হাজব্যান্ডকে তাড়াতাড়ি সুস্থ করে তুলুন। রূপকথা কিছু বলল না। তার বুক ধড়ফড় করছে। বারবার ভাবছে উৎসের কিছু হয়ে গেলে তার কী হবে। এখন তো উৎস তার আশ্রয়স্থল। উৎসের কেবিন থেকে কয়েকজন ডাক্তার বেরিয়ে আসতে উৎসের চাচা ফয়জাল সাহেব জিজ্ঞেস করলো, ডাক্তার উৎস কেমন আছে এখন? এখ- একজন ডাক্তার জানালো, এখন কিছু বলতে পারছে না, জ্ঞান ফেরার পরেই বলা যাবে তার শারীরিক কন্ডিশন। রূপকথা জিজ্ঞেস হলো, জ্ঞান কখন ফিরবে?
ডাক্তার বলল, তা তো নির্দিষ্ট করে বলতে পারছি না, তবে 24 ঘন্টার মধ্যে জ্ঞান ফেরার সম্ভাবনা আছে। ডাক্তাররা চলে গেল। রূপকথা আয়েশা বেগম আর ফারুক সাহেবকে বললেন, আপনারা এবার বাসায় চলে যান, দরকার হলে সকালে আবার আসবেন। দুজনে কেউ রাত জাগতে পারে না, রাত জাগলে অসুস্থ হয়ে যায়। তাই রূপকথা তাদের বাসায় পাঠানোর জন্য এত জোরাজোরি করলো। আয়েশা বেগম বললেন, আমার ছেলে হসপিটালে বেডে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, বাসায় গেলে কি আমার ঘুম আসবে? রূপকথা বলল, হয়তো আসবে না, তবে বাসায় গেলে হয়তো একটু ফ্রেশ লাগবে। তাই বলছি, প্লিজ বাসায় যান। এখানে গার্ডরা আছে, আমি আছি, কাবিননামা আছে, আর কাকিমণিরা আছে, আর ইমার্জেন্সি কোনো দরকার হলে আমি কল দিয়ে জানাবো। এরপর যিনি বলে, আচ্ছা রূপকথা ঠিকই বলছে, এভাবে চলতে থাকলে আপনারা সবাই একসঙ্গে অসুস্থ হবেন, তখন কে কাকে দেখবে? সবাই মিলে জোরাজুরি করে দুজনকে পাঠিয়ে দিল। তারা হসপিটাল থেকে বের হলে রূপকথা গার্ডদের সামনে গিয়ে দাঁড়ালো। তাকে দেখে সবাই চোখ নিচে নামিয়ে গেল। উৎসর সঙ্গে যে ছেলেটি সবসময় থাকে, রূপকথা তাকে জিজ্ঞেস করলো, আপনারা এতজন থাকতে এমন কিছু কি করে হয়? কেউ কিছু বলছে না, সবাই চুপচাপ। রূপকথা এবার চিৎকার করে বলল, কি সমস্যা, জবাব দিচ্ছে না কেন? রূপকথার এই রূপ দেখে জিনিয়া দ্রুত তার দিকে এগিয়ে এলো, বলল, উৎস কাউকে না জানিয়ে একাই বেরিয়েছিল, গার্ডরা কেউ জানতো না উৎস বেরিয়েছে। রূপকথা জিনিয়ার কথা কিছুটা ক্ষান্ত হলো। গার্ডদের বলল, কে বা কারা গুলি করেছে কিছু জানতে পেরেছেন? উৎসর সঙ্গে থাকা ছেলেটা সাদিক। সাদিক এবার জবাব দিল, ম্যাম, আমাদের আমাদের আপনাকে এসব সম্পর্কে কিছু বলার অনুমতি নেই। স্যারের নিষেধ আছে। হাসপাতালে আনার সময় স্যার গাড়িতে বারবার বলছে আপনাকে যেন ওসবে না চলে। রূপকথা বলল, আপনি কি চান আপনাদের স্যার জ্ঞান ফেরার পর আমি তার সাথে সিনক্রেট করি? সাদিক মাথা নেড়ে বলল, না ম্যাম। রূপকথা বলল, তাহলে যা জানতে চাইছে ভালো ভালো বলেন। সাদিক বলে, জি ম্যাম, সব জানতে পেরেছি। যার কথায় স্যারের উপর হামলা করা হয়েছে সে রাশিয়ার একজন নামকরা বিজনেসম্যান, নাম রুস্তম আশকার। একসময় লোকটা স্যারের বিজনেস পার্টনার ছিল। পরে স্যার যখন জানতে পারে লোকটা বিভিন্ন ধরনের অনৈতিক কাজের সঙ্গে জড়িত, তখন স্যার তার সঙ্গে পার্টনারশিপ বাতিল করে। স্যারের দেখা থেকে আরও বড় বড় অনেক বিজনেসম্যানরা রুস্তমের সঙ্গে পার্টনারশিপ বাতিল করে। এ থেকে লোকটা স্যারের ক্ষতি করার চেষ্টায় লেগেছে। এর আগেও কয়েকবার হামলা চালানোর চেষ্টা করছিল, তবে আমরা গার্ডরা ছিলাম বলে স্যারের তেমন কোনো ক্ষতি করতে পারিনি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে হাঁপিয়ে গেল সাদিক নামের ছেলেটা। রূপকথা বলল, আপনার স্যার লোকটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না কেন? সাদিক বলল, নিলেও কোনো কাজ হয় না ম্যাম। রূপকথা আর কিছু বলল না, চুপচাপ চেয়ারে বসে ওর জ্ঞান ফেরা অপেক্ষা করতে লাগলো। ভোর 4:30। রূপকথার পাশে বসে জিনি আর ফয়সাল সাহেব ঘুমিয়েছে। রূপকথা এক দৃষ্টিতে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়েছে, বারবার ভাবছে উৎসের কিছু হয়ে গেলে তার কী হবে। একজন নার্স উৎসের কেবিন থেকে বেরিয়ে রূপকথাকে স্যার, ম্যাম, ম্যাম স্যারের জ্ঞান ফিরেছে। কথাটা শুনে খুশিতে খুশিতে রূপকথার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল, বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ কুলি হাল। এরপর নার্সকে জিজ্ঞেস করলে, দেখা করতে পারবেন? নার্স বলে, পারবেন, তবে খেয়াল রাখবেন স্যার যেন কোনোভাবে হাইপার না হয়। রূপকথা বলে, আচ্ছা। রূপকথা ধীরে ধীরে উৎসের কেবিনে ঢুকলো। দেখলো উৎস বেডে শুয়ে আছে, দরজার দিকে তাকিয়ে, পরনে তার সাদা হসপিটাল ড্রেস। রূপকথা গিয়ে উৎসের পাশে দাঁড়ালো। উৎসের ফ্যাকাশে মুখ দেখে তার ভীষণ কান্না আসছে। গুলিটা উৎসের পেটের বাম সাইডে লেগেছে, যার জন্য বাম হাত নড়াচড়া করতে পারছে না। ডান হাত দিয়ে রূপকথাকে একটা হাত ধরে তার পাশে বসালো। রূপকথা চোখ দিয়ে নিঃশব্দে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। অনেক চেষ্টা করে চোখের পানি আটকাতে পারল না মেয়েটা। উৎস বলল, কান্না করছে কেন? রূপকথা বলল, আপনার খুব ব্যথা লাগছে? উৎস বলল, এই যে দেখো আমি ঠিক আছি। অযথা চিন্তা করে নিজের হাল কী করছো, আয়নায় দেখেছো? রূপকথা বলল, আমি ঠিক আছি, তা তো দেখতেই পাচ্ছি আমি। উৎস জিজ্ঞাসা করলো, পরীক্ষা কেমন হয়েছে? রূপকথা বলল, আপনি পরীক্ষার চিন্তা করছেন? উৎস বলল, না, তোমার ভবিষ্যতে। রূপকথা জিজ্ঞেস করলো, আপনি গার্ড না নিয়ে বের হয়েছিলেন কেন? উৎস বলল, আমি জানতাম না এমন কিছু হবে। রূপকথা বলল, বিপদ বলে কয়ে আসে? উৎস বলল, না। রূপকথা অভিমান করে বলল, তাহলে সাবধানে থাকলেন না কেন? কথা বলে রূপকথা শব্দ করে কান্না করে দিল। উৎস চুপচাপ রূপকথার হাত ধরে তার মুখ পানে চেয়ে আছে। উৎস গুলি খেয়ে যখন মাটিতে লুটিয়ে পড়ছিল, তখন সবার আগে রূপকথার কথাই চিন্তা আসছিল। বারবার রূপকথার হাস্যোজ্জ্বল মুখটা তার চোখের সামনে ভেসে উঠল। এসব ভাবতে ভাবতে উৎস কী মনে করে যেন রূপকথার হাত ছেড়ে তাকে ডান পাঁজরে জড়িয়ে নিল। এতে রূপকথার কান্নার বেগ আরও বাড়ল। বলল, আপনি আর একটা বার চিন্তা করলেন না আপনার কিছু হয়ে গেলে আমার কী হবে? উৎস বলল, এই নিষ্ঠুর পৃথিবীতে তোমার শক্তপোক্ত একটা ঠাঁই না করে মরছি না আমি, তুমি নিশ্চিন্তে থাকো। রূপকথা নাক টেনে বলল, শুধু বাজে কথা।
এরপর কেবিনে 3জন ডাক্তার সহ একজন নার্স প্রবেশ করল। রূপকথা আর উৎসকে এত কাছাকাছি দেখে তারা বিব্রত হলো। তাদের দেখে রূপকথা উৎসের থেকে সরে আসলো। রূপকথা ভীষণ লজ্জা পেল। ডাক্তারদের সাথে আছে নার্সটিও মুখ টিপে হাসে। ডাক্তাররা উৎসকে চেক আপ করে বলল, আল্লাহ আশিস রহমতে যে গুলিটা আর একটু উপরে লাগেনি। উৎস জিজ্ঞাসা করলো, হাসপাতালে আর কয়দিন থাকতে হবে? বলল, সেটা আপনার শারীরিক কন্ডিশনের উপর নির্ভর করছে, তবে বেশ কয়েকদিন একদম বেড রেস্টে থাকতে হবে। এরপর রূপকথা কথা বলল, পেশেন্টের এত কাছে যাবে না, এতে ওনার ক্ষতি হবে। রূপকথা বলল, সরি, বুঝতে পারিনি। ডাক্তার বলল, ইটস ওকে, এটাই স্বাভাবিক। তবে এখন ওরা শরীরের কন্ডিশন এত কিছু ঝুঁকি। রূপকথাকে বলল, জি বুঝতে পারছি। এরপর রূপকথা ছাড়া বাকি সবাই কেবিনে বেরিয়ে গেল। উৎস রূপকথাকে জিজ্ঞাসা করলো, কিছু খেয়েছিলে? চেহারা দেখে তো মনে হচ্ছে দুপুর থেকে পেটে কিছু পড়েনি। রূপকথা বলে, খিদে নেই। উৎস বলল, আমার ফোনটা কোথায়? রূপকথা বলল, কাকিমণির কাছে। উৎস বলল, কাকি এসেছে? বাইরে কে কে আছে? রূপকথা বলল, কাকি আর আমি। রূপকথা উৎস জিজ্ঞাসা করলো, আম্মা আব্বা আসেনি? রূপকথা বলে, ছিল, 9টার দিকে আমি জোর করে বাসায় পাঠিয়ে দিয়েছি। উৎস বলে, উদয় আসেনি? রূপকথা বলে, জানি না, দেখিনি আমি। উৎস বলে, ঠিক আছে, আমার ফোনটা নিয়ে এসো। রূপকথা গিয়ে জিনিয়ার পাশ থেকে উৎসের ফোনটা নিয়ে আসলো। জিনিয়া ফয়সাল সাহেবের কাঁধে মাথা রেখে ঘুমিয়েছে, তার পাশে উৎসের মোবাইল। উৎস রূপকথার হাত থেকে মোবাইলটা নিয়ে কাউকে কল দিল। ওপাশের ব্যক্তিটি কল রিসিভ করতে উৎস বলল, সাদিক, কোথায় তুমি? সাদিক বলল, স্যার আপনি ঠিক আছেন? উৎস বলল, আছি একরকম, কোথায় তুমি? সাদিক বলল, এই তো স্যার, আমি তো আপনার কেবিনের বাইরে। উৎস বলল, তোমার ম্যামের জন্য খাবার নিয়ে কেবিনে এসো। সাদিক বলল, কি নিয়ে আসবো? উৎস বলল, এত রাতে যা পাও। সাদিক বলল, ওকে স্যার। উষা কল কেটে মোবাইলটা পাশে টি টেবিলে রাখলো। রূপকথা বলল, অযথা খাবার আনতে বললেন কেন? সত্যি বলছি, আমার একটুও খিদে নেই। উৎস কিছু বলল না। রূপকথা বলল, আমি বাইরে আছি, কোনো দরকার হলে ডাক দেন। উষা বলল, দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? রূপকথা বলল, বাইরে। উষা হাতের ইশারায় সোফা দেখে দিল, চুপচাপ সোফায় গিয়ে বসলো। রূপকথা আর কিছু বলল না, সোফাটায় গিয়ে বসলো। বলল, আপনি এত নচড়া করছেন কেন? ব্যথা বেড়ে গেলে ভালো লাগবে না বলে তখন রূপকথাকে জড়িয়ে ধরায় উৎস ব্যথা পেয়েছে, তবে সেটা প্রকাশ করল না। প্রকাশ করতে রূপকথা অযথা চিন্তা করবে। উৎসর মনে হচ্ছে মেয়েটা একদিনে কেমন বড় হয়ে গেছে, বড়দের মতো কথা বলছে, কীভাবে শাসন করছে তাকে। প্রায় আধ ঘন্টা পর সাদিক খাবার নিয়ে উৎসের কেবিনে আসলো। দরজায় নক করতে উৎস বলল, ভেতরে এসো সাদিক। সাদিকের ভেতরে প্রবেশ করে উৎসকে সালাম দিল। এরপর ভালো মন্দ জিজ্ঞাসা করে খাবারের প্যাকেটটা টি টেবিলের উপর রেখে বেরিয়ে গেল। উৎস রূপকথাকে বলল, খেয়ে দাও। রূপকথা বলল, ইচ্ছে করছে না। উৎস বলল, ডাক্তার আমাকে হাইবার হতে মানা করছে। রূপকথা উঠে হাতটা ধুয়ে ফেললো, খাচ্ছি তো। উৎস বলল, খেয়ে সোফায় গিয়ে শুতে। সাদিক রূপকথার জন্য পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই, লাচ্ছি নিয়ে আসলো। এত রাতে এতটুকু খাবার জোগাড় করতে পেরেছে রূপকথা, তাই খেয়ে নিল। এরপর সোফায় গিয়ে বসলো। সকাল 7টায় উৎসর ঘুম ভাঙলো, দেখলো রূপকথা এখনো সোফায় বসে বসে ঘুমাচ্ছে। দেখে উৎসব মায়া হলো, তার হাতে আগের থেকে একটু বেশি ব্যথা অনুভব করছে। 8টায় ডাক্তার আসবে বলে তাকে চেক আপ করতে। উৎস রূপকথাকে দেখছিল, এমন সময় দরজার ঠেলে জিনিয়া প্রবেশ করলো। উৎসকে দেখে বলে, কেমন লাগছে এখন? উৎস বলে, ঠিক আছে, তবে হাতে একটু ব্যথা। কাকা কোথায়? জিনিয়া বলল, কাকা বাইরে বসে ঘুমাচ্ছে। উৎস বলল, বাসায় চলে যেতে পারতেন, এখানে গার্ডরা তো ছিল। জিনে বলে, একটু পরে চলে যাবো। রূপকথা কোথায়? বাইরে নেই দেখলাম, আমি ভেবেছিলাম তোমার কাছে আছে। উৎস ইশারায় তাকে সোফায় দেখে দিল। জিনিয়া সেদিকে তাকিয়ে দেখে রূপকথা সোফায় বসে ঘুমাচ্ছে। জিনিয়া রূপকথাকে ডাকলো। জিনিয়ার ডাক শুনে রূপকথা চোখ মেলে তাকালো। প্রথম কয়েক সেকেন্ড বোঝার চেষ্টা করলো সে কোথায়, এরপর বুঝতে পারলো সে হসপিটাল আছে। জিনিয়াকে জিজ্ঞেস করলো, কয়টা বাজে? জিনিয়া বলল, 7টা বাজে। কাল রাত থেকে কিছু খাওয়ানি তুমি, উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও। রূপকথা কিছু বললো না, চুপচাপ বসে আছে। তার মাথা ঝিঝি করছে। জিনিয়া বেগম বাইরে চলে গেল। কিছুক্ষণ পর রূপকথা উঠলো, ওয়াশরুমের দিকে যাচ্ছিল। এমন সময় দেখলো আয়শা বেগম আর ফারুক সাহেব বসেছেন। এসে আয়শা বেগম উৎসের হাত ধরে কান্না করেছে, আর পাশেই ফারুক সাহেব দাঁড়িয়েছে। 13 দিন পর, এই 13 দিনে একটি বারের জন্য রূপকথা বাসায় যায়নি। আয়শা বেগম আসা যাওয়া করছেন। উনি রোজ নিজ হাতে রান্না করে বাসা থেকে খাবার নিয়ে আসতেন। উৎসের অবস্থা আগের থেকে অনেকটাই ভালো, ব্যথা কমেছে, কিন্তু সোফায় বসে ঘুমানোর ফলে রূপকথার কোমর আর ঘাড়ে ধরে আছে, নড়চড় করতে পারছে না। উৎস বলল, সোফায় ঘুমাতে পারছে না, বাইরে ড্রাইভার আছে, বাসায় চলছে। রূপকথা বলল, কাল তো আপনি এমনিতেই রিলিজ করে দেবেন, আজকে না হয় একটু কষ্ট করে নিই।
উৎস বলে, কি দরকার এত কষ্ট করে? রূপকথা বলল, ওমা, নিজের স্বামীর জন্য কষ্ট করবো না? উৎস কিছু বলছে না, চুপচাপ রূপকথার দিকে তাকিয়েছে। রূপকথা থেকে সত্যি একটা মায়া বসে যাচ্ছে তার। এই 13-14 দিনে রূপকথাকে তার জন্য অনেক কষ্ট করেছে। তাকে ওষুধ খাওয়ানো থেকে শুরু, খাবার খাওয়ানো সব কিছু রূপকথাই করছে। পরদিন উৎস আজ সকালে বাসায় নিয়ে আসা হলো। রূপকথা বাসায় এসে প্রথমে চুলে শ্যাম্পু করে শাওয়ার নিয়ে নিল, এরপর বিছানায় ধপ করে বসে পড়ল। এতদিন দম বন্ধে লেগেছিল তার, অবশেষে আজকে একটু শান্তি লাগছে। উচ্চ নিচে বসে কথা বলছে সবার সঙ্গে। জিনি আর ফারুক এসেছে তাদের ছেলে মেয়েকে নিয়ে উৎসকে দেখতে। আজকে আবার উৎসের খালা, মামা মামি, নানি ওনারা আসবেন উৎসকে দেখতে। এতদিন হসপিটালে ডাক্তাররা বাইরে তেমন কাউকে অ্যালাউ করেনি, তাই কেউ উৎসকে দেখতে যেতে পারেনি। রূপকথা বিছানায় উবুর হয়ে শুয়েছিল, কোমরে একটু ব্যথা লাগছিল তার। ব্যথায় অবস্থা খারাপ। হসপিটাল থেকে বাসায় উবুর হয়ে শুয়েছিল, কোমরে একটু উপরে ব্যথা লাগছে তার। ব্যথায় অবস্থা খারাপ। হাসপাতাল থেকে আসার পর ব্যথা আরও বেড়ে গেছে। উৎস রুমে এসে রূপকথাকে উবুর হয়ে শুয়ে থাকতে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, এভাবে শুয়ে আছো কেন? রূপকথা বলল, কোমরে ব্যথা করছে। উৎস বলল, মেডিসিন নিচ্ছ না কেন? রূপকথা বলল, নিচ্ছি তো, তারপরও ব্যথা কমছে না। উৎস বলল, ডয়ারে বাম আছে, বাম লাগিয়ে নাও। রূপকথা বলল, ইস, বামের গন্ধ সহ্য হয় না, হাতে কেমন গন্ধ হয়ে যায়। উৎস বলল, আচ্ছা, আমি ফাতেমাকে বলছি লাগিয়ে দিতে। রূপকথা উঠে দিল, বলল, না না। এরপর কণ্ঠটা একটু নরম করলে বলে, সত্যি বলছে, আমার বামের গন্ধ সহ্য হয় না। উৎস কিছু না বলে ফাতেমাকে ডাকলো। ফাতেমা নিচে কাজ করলে। উৎসের ডাক শুনে রুমের বাইরে এসে বলল, স্যার আসবো? উৎস বলল, কাম। ফাতেমা বলল, কিছু লাগবে স্যার? উৎস ডয়ার থেকে বামটা বের করে বিছানার পাশে টি টেবিলে রাখবো। এরপর ফাতেমাকে বলল, এটা রূপকথার কোমরে মালিশ করে দাও। ফাতেমা বলল, ওকে স্যার। ফাতেমা বামটা নিয়ে রূপকথার কাছে গিয়ে দাঁড়ালো। ম্যাম, আপনি বসুন। রূপকথা বলল, না। ফাতেমা বলল, বিছানায় বসুন ম্যাম। রূপকথা বলল, প্লিজ, আমি বাম দেব না, বামের গন্ধ সহ্য হয় না। ফাতেমা দোটানায় পড়ে গেল। উৎসের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, স্যার কী করবো আমি? উৎস যখন দেখলো ফাতেমা অনেক চেষ্টা করে পাচ্ছে না, তখন বলল, যাও তুমি। ফাতেমা ওকে স্যার বলে চলে গেল। ফাতেমা যেতে উৎস দরজা লেগে রূপকথার দিকে এগিয়ে গেল। উৎস যত সামনে এগোচ্ছে রূপকথা তত পিছুচ্ছে। রূপকথা কী বলবো বুঝতে পারছে না, বোকার মতো বলল, আপনার হাতে কিন্তু ব্যথা। উৎস বাম হাতে নিয়ে বলল, তো? রূপকথা বলল, তো কি? আপনি কি করতে চাচ্ছেন? উৎস বলল, তোমার কোমরে বাম লাগিয়ে দিতে চাচ্ছি। রূপকথা বলল, বাম লাগবে না। উৎস বলল, ঠিক আছে, কিভাবে না লাগাও আমিও দেখি। উৎস রূপকথার একদম কাছে গিয়ে দাঁড়ালো। এরপর রূপকথাকে এক হাতে টেনে বিছানায় বসিয়ে দিল। রূপকথার কোমরে ব্যথায় আ করে উঠল। উৎস রূপকথার পিছনে বসলো। সে নিজেও বিব্রত, কিছু করার নেই। এই অবদ্ধ নারীকে এভাবে তার শায়েস্তা করতে হবে। রূপকথা আজকে একটা সাদা কালারের থ্রি পিস পরেছে। উৎস রূপকথার কামিজের এক সাইডে হাত দিয়ে রূপকথা উৎসর হাত ধরে পেল না, বলল, প্লিজ আজকে না। উৎস বলল, কি আজকে না? রূপকথা বলল, আরে বলছি আজকে বাম লাগাবেন না প্লিজ। উৎস বলল, হাত ছাড়ো। উৎসের কণ্ঠে কিছু একটা ছিল যা শুনে রূপকথা হাত ছেড়ে দিল। রূপকথা বলল, আমার লজ্জা লাগছে। উৎস অবাক হওয়ার ভান করে বলল, তোমার লজ্জা আছে? রূপকথা বলল, সত্যি লজ্জা লাগছে, এই যে দেখুন গাল লাল লাল হয়ে গেছে। উৎস দেখলো সত্যি রূপকথার গাল লাল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি চোখ বন্ধ করে রাখো, আমি চোখ বন্ধ করে দিচ্ছি। রূপকথা একটু ভেবে বলে, আচ্ছা। রূপকথা চোখ মুখ বন্ধ করে নাকে ওড়না চেপে বসে রইল। বামের গন্ধ নাকে আসলে তার পেট গুলিয়ে আসে, বমি আসে। উৎস রূপকথার কামিজে এক সাইডে ধরে উঠে তুলল। যদিও বা রূপকথা বলছে চোখ বন্ধ করে রাখবে, কিন্তু সে চোখ বন্ধ রাখেনি। উৎস হাতে একটু বাম নিয়ে রূপকথার কোমরে একটু উপরে যেখানে ব্যথা করেছে সেখানে লাগিয়ে দিল। উৎসের ছোঁয়া গায়ে লাগতে রূপকথার গা শিউরে উঠল। বিছানার চাদর খামচে দিল। জীবনে প্রথম কোনো পুরুষ তাকে এত গভীরভাবে ছুঁয়ে দিল। গা থেকে কেমন শিউরে উঠবে। উৎস কেমন যেন অন্যরকম লাগছে। না চাইতে তার চোখ বারবার রূপকথার কোমরে একটু নিচে চলে যাচ্ছে। উৎস রূপকথার কোমরে বাম মালিশ করে সরে আসলো। রূপকথা এখন নাকে কাপড় চেপে বসে। রূপকথা বলল, তুমি কতক্ষণ এভাবে নাকে কাপড় চেপে বসবে? রূপকথা বলল, জানি না, যতক্ষণ বামের গন্ধ লাগবে ততক্ষণ। উৎস বলল, যত সব পাগলামি। রূপকথা গাল বাঁকিয়ে বলল, হ্যাঁ, হাত ধুয়ে যান। উৎস ওয়াশরুমে চলে গেল। রূপকথা নাক থেকে একটু ওড়না সরাতে তার গা গুলে বমি আসলো। জীবনে এর আগে কখনো সে বাম লাগায়নি। আজকে প্রথম উৎস তাকে জোর করে বাম লাগিয়ে দিল। এর মধ্যে দরজায় কেউ নক করলো। রূপকথা দরজার দিকে এগিয়ে যেতে জিজ্ঞেস করল, কে?
দরজার বাইরে আর উৎসর কাজিন ইনায়া বলল, ভাই বোনে আমি। রূপকথা ইনায়ার গাল টেনে চিনে গেল। ইনিয়া তার ফারাজ হসপিটালে বেশ কয়েকবার বাবা মার সঙ্গে উৎসকে দেখতে গেছিল। রূপকথার সঙ্গে দুজনে বেশ ভাব। রূপকথা দরজা খুলে বলল, ইনুসোনা ভেতরে এসো। ইনিয়া বলল, ভাইমনি বড় আম্মু নিচে তোমাকে আর বড় ভাবিকে ডাকছে, মেহমান আসছে। রূপ জিজ্ঞাসা করলো, কে এসেছে? ইনিয়া বলল, ভাইয়ের খালুমণি খালামণি, মামি মামা ওনারা। রূপকথা বলল, ওকে যাচ্ছি। ইনিয়া বলল, ভাইমণি তুমি মুখে কাপড় দিয়ে রেখেছো কেন? রূপকথা মুখ থেকে কাপড় সরিয়ে ফেলে এমনি। বামের গন্ধ এক্ষুনি তার বমি এসছে। তারপর কোনো রকম নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে মাথায় সুন্দর করে কাপড় দিয়ে ইনিয়ার সঙ্গে নিচে চলে গেল। রূপকথা নিচে গিয়ে সবাইকে সালাম করে ভালো মন্দ জিজ্ঞেস করলো। রূপকথার ব্যবহার দেখে উৎসর নানি রাবেয়া বেগম ভীষণ খুশি হলেন। রূপকথাকে টেনে নিজের পাশে বসালেন। মায়ের খুশি দেখে আয়েশা বেগম খুশি। তার মা আগেকালের মানুষ তো, তাই ভীষণ খুঁতখুঁতে, সহজে কাউকে মনে ধরে না। তবে আজকে তার মুখ দেখে বোঝা যাচ্ছে রূপকথাকে তার ভীষণ পছন্দ হয়েছে। উৎসের খালা ও রূপকথা ব্যবহার দেখে খুশি হয়েছে। শুধু উৎসের মামির মুখে খুশির ছাপ নেই, কোনো এক কারণে। উৎস এসে উপস্থিত হয়ে দাঁড়িয়ে সবার সঙ্গে ভালো মন্দ কথা বলে। মাঝে মাঝে রূপকথা ভাবগতি বোঝার চেষ্টা করে। এরই মধ্যে হঠাৎ রূপকথা উৎসের নানির পাশ থেকে উঠে দৌড়ে নিচে একটা ওয়াশরুমে চলে যায়। রূপকথাকে এভাবে দৌড় দিতে থেকে জিনিয়ে তার পিছন পিছন যায়। উপস্থিত সবাই হতবাক। পিছন পিছন উৎস গেল। যিনি একজন সার্ভেন্টকে ডেকে বলল, পানি নিয়ে এসো, রূপকথা বমি পাচ্ছে। সবটা দেখে উৎসের নানি রাবেয়া বেগম মেয়ের কাছে এসে বললেন। এরপর চুপ ফিসফিসে জিজ্ঞেস করলো, আয়শা চুলোয় এখন কি রান্না হচ্ছে? আয়শা বেগম বলল, মাছ। রাবেয়া বেগম বললেন, তোর বৌমা কি মাছের গন্ধ সহ্য করতে পেরে বমি করলো? আয়শা বেগম কী বলবেন বুঝতে পারছেন না। রাবেয়া বেগম বললেন, আমার তো মনে হচ্ছে সুখবর আছে। আয়শা বেগম বললে, হ্যাঁ? রাবেয়া বললে, হ্যাঁ নয় রে, হ্যাঁ। নাত বউকে জিজ্ঞেস করে দেখবি, ওই বলবে। আয়শা বেগম বললে, দেখো মা, এমন কিছু হওয়ার কোনো চান্স নেই। রাবেয়া বেগম বলল, তুই কি রাতে ছেলে আর ছেলের বৌমার কাছে থাকিস? এত গ্যারান্টি দিয়ে কীভাবে বলিস? রাবেয়া বেগম মায়ের এমন লাগামহীন কথায় বিব্রত হলেন। আম্মা, কি বলছো তুমি এসব? রাবেয়া বেগম বললেন, বেশি কথা বলবি না, নাত বউকে জিজ্ঞাসা কর, যা বলছি তাই কর। আয়েশা বেগমের মা কে আর কিছু বলার সাহস পেল না। দেখলো রূপকথা আসছে, সঙ্গে উৎস আর জিনি আছে। আয়েশা বেগম রূপকথাকে জিজ্ঞেস করল, কী হয়েছে তোমার, ঠিক আছো? রূপকথা বললো, হ্যাঁ ঠিক আছে, আমি রুমে গিয়ে চেঞ্জ করেছি। আয়েশা বেগম বললো, যাও। রাবেয়া বেগম নাতির কাছে গিয়ে ডাকলো। উৎস গিয়ে নানির পাশে বসলো। রাবেয়া বেগম ফিসফিস করে জিজ্ঞেস করলো, কি ভাইজান, কোনো সুখবর আছে নাকি? উৎস ফিসফিস করে জিজ্ঞাসা করছে, কোন ধরনের সুখবর শুনতে চাচ্ছ তুমি? রাবেয়া বেগম বলল, ওই যে নবদম্পতির থেকে যেটা সবাই শুনতেছে। উৎস বলল, হ্যাঁ সুখবর তো আছে একটা। রাবেয়া বেগম খুশি হলো, জিজ্ঞাসা করলো, আলহামদুলিল্লাহ, এত তাড়াতাড়ি সুখবর দিবে আমি ভাবতে পারিনি। উৎস বলল, না না, ভাবতে না পারার কি আছে, এখন বলো তুমি রেডি তো? রাবেয়া বেগম জিজ্ঞাসা করলে, কিসের জন্য? উৎস বলল, বিয়ের জন্য। রাবেয়া বেগম বলল, কার বিয়ে? উৎস হেসে বলল, কার আবার, তোমার। আর সুখবরটা হলো এতটাই যে আমি তোমার বিয়ের পাত্র খুঁজতেছি। রাবেয়া বেগম উৎসের মাথার চুল টেনে বলল, বান্দর কোথাকার, দাঁড়া, আমি নাত বউকে বলবো তো তোমার এমন দুষ্টুমির কথা। উৎস হেসে এক হাত দিয়ে নানির গাল টেনে বলল, সুন্দরী, তুমি যে খুব সুখবর শুনতে চাচ্ছ তা আগামী 5 বছর শুনতে পারবে না, তাই আশা রেখো না। রাবেয়া বেগমও বেঘরে বলল, আশা রাখলে ক্ষতি কি ভাইজান? আশায় বাঁচে চাষা, জানো তো। উৎস কিছু বলল না। রূপকথা ততক্ষণে চেঞ্জ করে নিচে চলে গেছে। আয়েশা বেগম রূপকথাকে জিজ্ঞেস করলো, হঠাৎ কি হয়েছে তোমার, ঠিক আছে তো? রূপকথা বলল, কোমরে বাম লাগিয়েছিলাম, বামের গন্ধ সহ্য হয় না, তাই বমি করে দিচ্ছি, এছাড়া অন্য কিছু না। রূপকথার কথা শুনে আয়েশা বেগম হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। তিনি শিওর এই কথা শুনলে তার মায়ের মনটা মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যাবে। উষার নানি ছাড়া বাকি সবাই বিকেলে চলে গেছে। উষার কাজিনরা সঙ্গে রূপকথার আলাপ হয়েছে। সবাই তার মতো মিশুক প্রকৃতির। রূপকথা সবাইকে ভালো লাগলো, উষার মামিকে একদম ভালো লাগলো না। মহিলার কথাগুলো কেমন যেন, মনে হলো রূপকথাকে তার একদম পছন্দ না। রাতে রূপকথা রাবেয়া বেগমের সঙ্গে গল্প করেছিল তার রুমে। রাবেয়া উৎসর ছোটবেলার কাহিনী বলছিল রূপকথার সঙ্গে। কাহিনীগুলো শুনে হাসতে হাসতে রূপকথার অবস্থা খারাপ। উৎস নাকি তার সুন্নত খাতনার সময় ওর নানাকে জিজ্ঞেস করলো, নানা ভাই আপনার সুন্নত খাতনা হয়েছে? এই কথা শুনে তো হাসতে হাসতে রূপকথার অবস্থা খারাপ। হাসি
বেগে কোমরে ব্যথা সহ বেড়ে গেছে। সকাল 6টায় রূপকথার ঘুম ভাঙল। চোখ খুলে দেখলো সে গল্প করতে করতে রাবেয়া বেগমের সঙ্গে তার রুমে ঘুমিয়ে পড়েছে। পাশে রাবেয়া বেগম ঘুমিয়ে আছে। আয়েশা বেগমের কাছে শুনেছে রাবেয়া বেগম সকালে ফজরের নামাজ পড়ে আবার ঘুমায়। রূপকথা নিজের রুমে এসে দেখে উৎস এখনো ঘুমিয়েছে। রূপকথা গিয়ে তার পাশে বসলো। এরপর উৎসর দিকে কিছুক্ষণে একদৃষ্টিতে তাকিল। এই কয়েকদিনে উৎস আগে থেকে অনেকটা শুকিয়ে গেছে। রূপকথা উৎসকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, কেমন মায়াভরা চেহারা। রূপকথা এসব ভাবতে ভাবতে উৎসর চুলে হাত বুলালো। উৎস একটু নড়েচড়ে উঠতে রূপকথা সরে আসলো। ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। এরপর ফ্রেশ হয়ে এসে নিচে কিচেনে গেল সার্ভেন্টরা কী করছে দেখতে। আয়েশা বেগমের মুখে শুনেছে রাবেয়া বেগম আসলে এই বাসার সবাই সকাল 7টার মধ্যে নাস্তার টেবিলে এসে হাজির হতো। এই কথা শুনে মাথায় রেখে রূপকথা কিচেনে চলে গেল। গিয়ে দেখে সার্ভেন্টরা নানা পদের নাস্তা বানাচ্ছে। রূপকথা তাদের পাশে দাঁড়িয়ে আছে। এরপর নাস্তাগুলো রেডি হতে টেবিলে নিয়ে সাজিয়ে রাখলো। সার্ভেন্টরা মানা করলো তাকে, কিন্তু সে শুনল না। টেবিলে সাজিয়ে রূপকথা সবাইকে ডাক দিল। রুমে গিয়ে উৎসকে ডেকে আনলো। উৎস রূপকথাকে দেখে জিজ্ঞেস করলো, আজ এত সকালে কীভাবে উঠলে? রূপকথা বলল, ঘুম ভেঙে গেছে, আমি উঠে গেছি, এখন আপনিও উঠে পড়ুন, আমি টেবিল সাজিয়েছি। উৎস বলল, কী ব্যাপার বলো তো? রূপকথা জিজ্ঞেস করলো, কই কী ব্যাপার? উৎস বলল, কোনো ব্যাপার তো নিশ্চয় আছে, না হলে এত সকালে উঠে কাজে লেগে পড়ো কেন? রূপকথা বলল, ও আপনি বুঝবেন না, তাড়াতাড়ি উঠে নিচে আসুন, আমি যাই। এ বলে রূপকথা নিচে চলে গেল। উৎস এখন আগের মতোই বসে আছে, তার মাথায় কিছুই আসছে না। রূপকথা আয়েশা বেগমকে ডাকতে গেলে তিনি জিজ্ঞাসা করলো, বাহ, আজ এত তাড়াতাড়ি উঠে গেলে? রূপকথা বলল, বাসায় একজন মুরব্বী আছে, বেলা করে ঘুমালে কি বলবে এটা ভেবে তো উঠে পড়ছে, কিন্তু এখন দেখছি উঠে মহাবিপদে। আয়েশা বেগম হেসে বললেন, হয়েছে, আম্মাকে ডেকেছো? রূপকথা বলল, হ্যাঁ, ডেকে আসলাম। কেউ কিছু বলছে না, সবাই নাস্তা করছে। রূপকথা রাবেয়া বেগমের পাশে বসে আছে, তার পাশে উৎস। রাবেয়া বেগম জিজ্ঞাসা করলো, উদয় কোথায়? এসেছি পর্যন্ত একটা বারের জন্য দেখিনি। আয়েশা বেগম বলল, ওর একটা বন্ধুর বাসায় গেছে, ওখানে কয়েকটা দিন থাকবে। রাবেয়া বেগম বলল, এই ছেলে কি জীবনে মানুষ হবে না? আর কেউ কোনো কথা বলল না, সবাই চুপচাপ খাচ্ছে। কিছুক্ষণ পর রাবেয়া বেগম বলল, পরশু কামিনী আর তিশা নিয়ে আসবে। কথাটা শুনে রূপকথা ছাড়া বাকি সবাই খাওয়া বন্ধ করে দিল। আয়েশা বেগম ছেলের দিকে তাকালেন। মায়ের তাকানোটা উৎস ঠিকই খেয়াল করছে। বিরক্ত হয়ে নানিকে জিজ্ঞেস করলো, ওনারা কেন আসবেন? রাবেয়া বেগম বললে, তোমাকে দেখতে। তৃষা নাকি তোমার জন্য অনেক কান্নাকাটি করছিল। অবশ্য বিড়বিড় করে বলল, কুমিরে কান্না, যত সব ন্যাকামো। কথাটা আওয়াজ করে বলল না, এতে তার নানি কষ্ট পেতে পারে। রূপকথা বলল, এনারা কারা? রাবেয়া বেগম বলল, কামিনী হলো আমার বোন, আর তিশানি হলো ওর বোনের ঘরের নাতনি। রূপকথা বলল, ও আচ্ছা, তাহলে তো মজা হবে। রূপকথার কথা শুনে উৎস মনে উঠল, মজা হবে নাকি যুদ্ধ হবে সেটাই দেখে যাব। তবে মনের ভিতর মনেই রেখে দিল, মুখে বলল, খুবই মজা হবে। দুদিন পর বেলা 12টার দিকে কামিনী আর তিশানি এলো। উৎস আর রূপকথা তখন রুমেই ছিল। সার্ভেন্ট ফাতেমা এসে দুজনকে ডেকে গেল। উৎস রূপকথাকে বলল, যে যাই বলো, মাথা ঠান্ডা রাখবে, কেমন? রূপকথা বলল, হঠাৎ কি এমন হলো? এমন কথা বলতে? উৎস বলল, এমনি বললাম। আচ্ছা, চলো নিচে যাওয়া যাক। এরপর দুজনে নিচে গেল। উৎসকে দেখে তিশানি সোফা থেকে উঠে এসে দৌড়ে কাছে চলে এসলো। এরপর যখনই জড়িয়ে ধরতে যাবে, তখনই উৎস রূপকথার সামনে এসে দাঁড়ালো। তিশানি উৎসকে ধরতে গিয়ে রূপকথাকে ধরল। রূপকথা হেসে বলল, শুধু কি ভাইকে জড়িয়ে ধরে মন চায়, ভাবিকে একটু জড়িয়ে ধরতে মন চায় না? রূপকথার এমন কাণ্ডে উৎস অবাক। অন্যদিকে আয়েশা বেগম ও রাবেয়া মুখ টিপে হাসছে। সবটা দেখে কামিনী রাগে ফুঁসছে। তিশানি ভদ্রতার খাতিরে রূপকথার সঙ্গে কোলাকুলি করে বললেন, নাইস টু মিট ইউ। রূপকথা বলল, আরও এখনও তো ভালো করে মিটই করতে পারলাম না, এর মধ্যে নাইস বলে দিলে। তিশানি উৎসকে জিজ্ঞেস করলে, কেমন আছো উৎস? উৎস বলল, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? তিশানি হেসে বলল, আমি কেমন আছি সেটা তো আমার থেকে তুমি ভালো জানার কথা। রূপকথা কামিনীকে সালাম করলো। এরপর তিশানিকে বলল, আপু, বাইরে থেকে এসেছেন, আগে ফ্রেশ হয়ে নিন, এরপর না হয় ভাইয়েদের সঙ্গে বসে আড্ডা দিবেন। কামিনী বলল, তিশানি, যাও ফ্রেশ হয়ে নাও। আয়েশা বেগম একজন সার্ভেন্টকে ডেকে বললেন, তিশানি আর খালাকে রুমে নিয়ে যাও। এরপর দুজনে চলে গেলে ফ্রেশ হতে। রাবেয়া বেগম রূপকথার পাশে এসে তার মাথায় হাত বুলিয়ে বলল, এভাবে আগলে রাখতে শেখো। রূপকথা হেসে বলল, যদি আগলে থাকতে চায় আর কি। তাদের কথার মাঝে উৎস বুঝতে পারছে না কী চলছে দুজনের মাঝে। কিছু তার মাথায় রেখেছে না। বলল, তোমাদের মাথায় কী চলছে একটু ক্লিয়ার করে বলবে? রূপকথা বলল, এত জেনে আপনি কী করবেন? উৎস বলল, ওমা, জানতে হবে না?
তোমরা আমাকে না জানিয়ে কি জগা খিচুড়ি পাকাচ্ছ? রূপকথা বলল, বেশি জানা ভালো নয়, রুমে গিয়ে রেস্ট নিন। আর রাবিয়া বেগম বললেন, হ্যাঁ ভাইজান যাও। উৎস আর কিছু বলল না, কারণ সে বুঝে গেছে এদের কিছু জিজ্ঞাসা করে লাভ হয় না, নিজে থেকে বলবেই না, হয় মুখে কুলু বেটে থাকবে। তাই উৎস রুমে চলে গেল। উৎস যাওয়ার কিছুক্ষণ পর রূপকথা তার জন্য কিছু ফল কেটে নিয়ে এসলো। এরপর রূপকথা রুমে এসে দেখে উৎস বিছানায় বসে ফোন টিপছে। রূপকথাকে দেখে উৎস ফোনটা পাশে রাখলো, বলল, বসো, তোমার আমার পাশে গুরুত্বপূর্ণ কথা আছে। রূপকথা বসলো, জিজ্ঞেস করলো, কী কথা? উৎস বলল, তুমি যখন ট্রিনার সঙ্গে এমন আচরণ করলে কেন? রূপকথা, বাহ, তৃষানি থেকে তৃষা হয়ে গেল। আচ্ছা বাদ দেন, এখন কেমন আচরণ করছি সেটা বলুন। উৎস বলল, হঠাৎ কি মনে করে আমার সামনে এসে ওকে জড়িয়ে ধরলে? রূপকথা জিজ্ঞেস করলো, আপনাকে জড়িয়ে ধরতে দেইনি বলে কি খুব কষ্ট হচ্ছে? উৎস বিরক্ত হলো, সব সময় বাজে কথা। তোমাকে নানি কি বলছে? রূপকথা বলল, কি বলবো? উৎস বলল, তৃষার সম্পর্কে কিছু বলেনি? রূপকথা বলল, কি আশ্চর্য, কিছু বলার ছিল নাকি? উৎস বলল, নাটক করছো? রূপকথা বলল, একদমই না। উৎস জিজ্ঞেস করলো, তুমি জানতে না তৃষার জন্য আমার জন্য বিয়ে করেনি? রূপকথা বলল, না, মাত্র শুনলাম। উৎস বলল, আচ্ছা। রূপকথা বলল, আর কিছু বলুন? উৎস বলল, না। রূপকথা নিচে চলে গেল। ও যেতেই উৎস নিজে নিজে বলল, আমি জানি তুমি সব জানো, তুমি সব জেনেই শুনেই চলন করো আমার সাথে। তৃষানি কামিনীকে বলল, গ্রানি, আমি কি সত্যি কোনোদিন উৎসকে পাবো না? আমি কি ওকে চিরতরে হারালাম? কামিনী বলল, তুমি বাংলাদেশে এসে তুমি কোনো প্রকার সিনকেট করবে না। তুমি লাস্ট একটা সুযোগ চেয়েছিলে, আমি সে সুযোগ দিয়েছি তোমায়। উৎসকে পাওয়ার ইচ্ছে থাকলে এবার আসল মাইর দাও, আর না হয় ওকে ভুলে যাও। তৃষানি বলল, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। 25 বছর জীবনে আমি ওকে ছাড়া কাউকে ভালোবাসতে পারিনি। এই কথাটা আমি পুরো দুনিয়াকে বোঝাতে পারলে ওকে পাইনি। কামিনী বলল, ঠিক আছে, লাস্ট একবার চেষ্টা করে দেখো, যদি কিছু হয়। তৃষানি বলল, জানো গ্রানি, আমি উৎসকে পাইনি নিয়ে এটা নিয়ে আমার কোনো আগে কষ্ট থাকলে আফসোস ছিল না, কিন্তু দ্বিতীয় বিয়ে করার পর থেকে আমার আফসোস হতে শুরু করলো। আমি ওকে এত করে চেয়েও পেলাম না, অথচ দেখো রূপকথা, মেয়েটা না চাইতে ওকে পেয়ে গেল। এই আফসোস বুকে চেপে আমি কিভাবে জীবন পার করব? কামিনী বলল, শান্ত হও, এত অস্থির হচ্ছে কেন? দুজনের মাঝখানে দরজায় রূপকথা টোকা দিল, বলল, আসতে পারি? কামিনী জিজ্ঞাসা করলো, কী চাই? রূপকথা হেসে বলল, কিছু চাইতে আসিনি, আপনাদের নিচে নাস্তা করতে এসেছে। তৃষানি একটু হাসার চেষ্টা করলো, এই তো যাচ্ছি। রূপকথা বলল, জি আসুন। এটা বলে রূপকথা চলে গেল। কামিনী তৃষানিকে বলল, এখানে আমরা কদিন আছি, এই কদিনে যা করার করে নেবে। তৃষানি বলল, কিছু করে লাভ নেই, আমি কি ওকে সত্যি পাবো? কামিনী বলল, চেষ্টা করলে ক্ষতি কি? তৃষানি বলল, আজকে এত বছর পরেও চেষ্টা করতে করতে আমি ক্লান্ত। কামিনী নাতনিকে সান্ত্বনা দিয়ে বলল, ওস্তাদের মায়ের শেষ রাতে, ধরে নাও এটাই তোমার শেষ মায়ের। লাস্ট একবার চেষ্টা করলে ক্ষতি কি? তৃষানি বলল, ঠিক আছে, চলো এখন। দুদিন পর সকালে তৃষানি, কামিনী, আয়েশা, রাবিয়া আর ফারুক সব বসে নাস্তা করছিল। উৎস এখনও নিচে নামেনি, তাই রূপকথাও এখনও আসেনি। উৎস আসলে তার সঙ্গে বসবে, তাই আপাতত রূপকথা কাজ করছে। কিচেন থেকে খাবার এনে টেবিলে রেখে দিচ্ছে। রূপকথা কিচেন থেকে একটা বাটি নিয়ে আসছিল, টেবিলের পাশে আসতে তিশানি নিজের পা বের করে রূপকথার পায়ে ঠেস দিল। এতে রূপকথার সামনে একটা চেয়ারের সঙ্গে মাথায় আঘাত লেগেছে। হাতে থাকা কাচের বাটিটা মাটিতে পড়ে ঝনঝন করে ভেঙে গেল। কিছু ভাঙার শব্দ হতে উৎস দ্রুত এসে দেখে রূপকথা সোফায় বসে আছে, তার কপালে আলু উঠে গেছে। আর এক পাশে বসে আয়েশা বেগম তার মাথায় বরফ দিচ্ছে, অন্য পাশে রাবেয়া বসে আছে। উৎস দ্রুত রূপকথার সামনে জিজ্ঞেস করে, কী হয়েছে? এত জোরে ব্যথা পেলে কীভাবে? তৃষানি এগিয়ে এসে উৎসের গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, আসলে ও অনেক বেশি এক্সাইটেড হয়ে দ্রুত কাজ করছিল, তাই হঠাৎ কীভাবে যেন স্লিপ কেটে পড়ে গেছে। রূপকথা বলল, আপু মিথ্যে কথা বলবেন না, আপনি তো ইচ্ছে করে পা মেরে দিয়েছেন আমাকে। উৎস বলে, কি? কামিনী রূপকথাকে ধমক দিয়ে বলে, এই মেয়ে, তুমি আমার নাতনি নামে মিথ্যে কথা বলছো কেন? আয়েশা বেগম বললেন, খালা, ও মিথ্যে বলবে কেন? হয়তো সত্যি কোনোভাবে ভুলে তৃষার পায়ের সঙ্গে ওর পা লেগেছিল। তৃষানে বলল, এসব কী বলছে খালামণি? আমি কেন ওকে ইচ্ছে করে ফেলে দিতে যাবো? উৎস বলল, যা হওয়ার হয়ে গেছে। রূপকথা, রুমে এসো, আমি ওষুধ লাগিয়ে দেবো। তৃষানি বলল, সার্ভেন্টদের কাউকে বলে দাও, তারাই তো লাগিয়ে দেবে, তুমি বরং আমার সাথে এসো, একটু গল্প করি। উৎস কিছু বলল না, রূপকথার হাত ধরে রুমে নিয়ে গেল। রুমের দরজা লক করে রূপকথাকে বিছানায় বসলো। এরপর ড্রয়ার থেকে মলম নিয়ে এলো। সত্যি কি তোমাকে তৃষা পা মেরে দিয়েছিল? রূপকথা এরপর লেবু গিয়ে দিল, বলল, আমাকে কখনো মিথ্যে কথা বলতে দেখেছো? উৎস বলল, না।
রূপকথা বলল, তাহলে আজ কেন সন্দেহ? উৎস বলল, কই সন্দেহ করলাম? রূপকথা বলল, সন্দেহ না করলে আমি সত্যি কথা বলার পরও জিজ্ঞাসা করছেন কেন? উৎস বলল, আচ্ছা সরি। রূপকথা বলল, সেই প্রথম থেকে দুজন আমার পিছনে লেগে আছে। এতদিন আমি অনেক কিছু করেছি, কিছু বলিনি, কিন্তু আজ আমার ধৈর্যের বাঁধ ভেঙেছে, মাথা ব্যথায় টনটন করছে। উৎস বলল, আসো মলম লাগিয়ে দিই, ব্যথা চলে যাবে। উৎস খুব যত্ন সহকারে রূপকথার কপালে মলম লাগিয়ে দিল। রূপকথা বলল, তিশানি বাচ্চা কুত্তাটাকে তো আমি খাইয়েছি। উৎস অবাক হয়ে বলল, ছি, এসব কী ভাষা? রূপকথা বলল, একদম চুপ। আমার বাবা মা ভাই আমার গায়ে জীবনে একটা ফুলের টোকা দেয়নি, আর ও কিনা আমাকে আজ ল্যাং মেরে ফেলে দিল। রূপকথা বলল, ল্যাং কীভাবে মারে? রূপকথা বলল, পা দিয়ে ফেলে দেওয়াকে ল্যাং বলে। উৎস বলল, আচ্ছা বাদ দাও, ও বুঝতে পারিনি। রূপকথা বলল, কী বাদ দেবো? ওর খবর আছে বলছি। উৎস বলল, কয়েকদিনের মধ্যে চলে যাবে, খামোখা ঝামেলা করার কী দরকার? রূপকথা বলল, আমি ঝামেলা করছি? উৎস বলল, না আমি। রূপকথা বলল, সত্যি তো আপনিই করছেন। যদি তিশানিকে বিয়ে করে নিতেন তাহলে তো এত ঝামেলা হতো না। উৎস বলল, এখনও সময় আছে, তোমার অনুমতি পেলে বাকি রাখা কাজটা সম্পূর্ণ করতাম। আপনার হলো 4টা বিয়ে করে সুন্নত। রূপকথা উৎসের দিকে তাকিয়ে মিষ্টি এসে বলল, অবশ্যই, আর আল্লাহর নাম করে কোরবানি দেওয়াও কিন্তু জায়েজ, মনে আছে তো? উৎস কিছু বলল না, হাসবে শুধু। তবে রূপকথার কপালে আলু দেখে তার খারাপ লাগছে। রূপকথা যে মিথ্যে বলছে না সেটা উৎস বুঝতে পারছে। রূপকথাকে যেগুলো বলেছে সেগুলো কোনোটাই তিশানির দ্বারা সম্ভব নয়, অসম্ভব নয়। তিশানি একটা মারাত্মক রকমের সাইকো, কিন্তু কথাটা তার পরিবার বুঝতে চায় না। উৎস রূপকথাকে বলল, তুমি রেস্ট নাও, আমি আসছি। রূপকথা জিজ্ঞাসা করলো, কোথায়? বাইরে কোথাও গার্ড ছাড়া কিন্তু খবর আছে। উৎস বলল, ওকে ম্যাডাম। রূপকথা নিচে গিয়ে ফাতেমাকে দিয়ে রূপকথার জন্য ব্রেকফাস্ট আর ওষুধ পাঠালো। রূপকথা ফাতেমাকে জিজ্ঞাসা করলো, উনি কোথায়? ফাতেমা বলল, বাইরে কোথাও যায়নি ম্যাম, আশেপাশে কোথাও আছে। রূপকথা আর কিছু বলল না। এরই মধ্যে ফাতেমা চলে গেল। ফাতেমা যাওয়ার পর রুমে তৃষানি এসে ঢুকলো। রূপকথাকে জিজ্ঞাসা করলো, ব্যথা লাগছে? রূপকথা বলল, না, খুব আরাম লাগছে। কেন এসেছো আমার রুমে? তৃষানি বলল, ও রিয়েলি তোমার রুম? রূপকথা বলল, না, আপনার নানির রুম। তৃষানি বলল, এই মেয়ে, মুখ সামলে কথা বলো। রূপকথা বলল, আমার মুখ, আমার ইচ্ছে, আমার যা মন যায় তাই বলো। আপনার সমস্যা কি? তৃষানি বলল, এত বেয়াদব কেন তুমি? রূপকথা বলল, বেয়াদবি কী করছে আপনার সঙ্গে? তৃষানি বলল, বড়দের সঙ্গে কীভাবে কথা বলতে হয় সেটা জানো না, আবার বড় বড় কথা বলছো? রূপকথা বলল, এই মহিলা, একদম তুই তুই করে করবে না। তৃষানি বলল, আমার মুখ, আমার ইচ্ছে। রূপকথা বলল, কবিবাজ। তৃষানি বলল, আর একটা বাজে কথা বলে থাপড়ে গাল লাল করে দেবো। রূপকথা এবার গরম হয়ে গেল, বলল, আমার রুমে এসে আমার সঙ্গে এভাবে কথা বলছো? এত সাহস আপনাকে কে দিয়েছে? তৃষানি বলল, এটা তোমার রুম না, এটা উৎসের রুম। রূপকথা বলল, আপনি যে উৎসের কথা বলছেন সে কিন্তু আমারই। এই কথা শুনে তৃষানির হৃদস্পন্দন থমকে গেল। নরম হয়ে বলল, আমি ওকে ভালোবাসি। রূপকথা বলল, তো আমি কি করব? তৃষানি বলল, ওর জীবন থেকে চলে যাও। রূপকথা বলল, আপনি কে যে আপনার কথা শুনবো? তৃষানি বলল, সুন্দরভাবে বলছে, না শুনলে অন্য ব্যবস্থা করব। রূপকথা বলল, কি পারবেন জানা আছে, আজকে এত বছর পর কিছু পারেননি, এখন পারবেন ভেবেছেন? তৃষানি বলল, অভদ্র মেয়ে। রূপকথা বলল, অভদ্র হয়েছে আমি উৎসের প্রেমে। তৃষানি বলল, ভালোভাবে বললাম, শুনলে না, এবার দেখো আমি কি করি। রূপকথা বলল, বলছি কি করবে পারবে জানা আছে, সাইকো একটা। রাগে অপমানে তৃষানি আর দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। রুম থেকে বেরোতে দেখে উৎস আসছে। উৎসকে দেখে তৃষানি আবার রূপকথার সামনে এসে দাঁড়ালো। এরপর বিছানার সামনে টি টেবিল থেকে একটা ফুলদানি নিয়ে নিজের মাথায় সোজা করে বাড়ি মেলো। বাড়িটা এতটাই জেগেছে যে সঙ্গে সঙ্গে রূপকথার কপালে আলু উঠে গেল। তৃষানি ফুলদানি হাত থেকে ফেললে কান্না করতে লাগলো। রূপকথা তার এমন কাণ্ড অবাক হতবুদ্ধি। উৎস এসে দেখে তিশানি নিচে বসে কান্না করছে। অবশ্য দ্রুত প্রায় দুজনের সামনে এসে দাঁড়ালো। জিজ্ঞেস করল, কী হয়েছে? তিশানি ন্যাকা কামড় করে, দেখো না অবশ্য, আমি রূপকথাকে দেখতে এসেছিলাম, কিন্তু ও আমাকে ভুল বুঝে আমার মাথায় ফুলদানি দিয়ে মেরেছে। উৎস রূপকথার দিকে তাকাতে রূপকথা বলল, আপনার 4 বিয়ের কসম, আমি ওনাকে কিছুই করি না, যা হওয়ার উনি নিজেই করছেন। তিশানি বলল, রূপকথা, তুমি মিথ্যে কথা কেন বললে? রূপকথা বলল, এই চুপ। রূপকথা হাসান মিথ্যে বলে না। তৃষানি উৎসকে বলল, উৎস, তুমি জানো না এভাবে কেউ নিজেকে আঘাত করতে পারে? রূপকথা বলল, সাধারণ মানুষ না হলে সাইকোরা ঠিকই পারে, যেমন আপনি পেরেছেন। উৎস বলল, মহাবিপদে। দুজনে কড়া গলায় বলল, চুপ করো দুজনে। আমি তৃষা, তুমি রুমে যাও, আমি সার্ভেন্ট কাউকে ডেকে দিচ্ছি, সে তোমার মাথায় বরফ লাগিয়ে দেবে। তৃষানি উৎসের হাত ধরে আহ্লাদে করল, তুমি লাগিয়ে দাও প্লিজ। উৎস বলল, আমার কাজ আছে,
এটা বলে তিশানিকে কিছু বলার সুযোগ না দিয়ে সার্ভেন্ট ফাতেমাকে বলে, ফাতেমা বরফ নিয়ে এসো। তিশানি মাথায় ব্যথা পেয়েছে। কথাটা শুনে কামিনী, রাবেয়া, আয়েশা সবাই রূপকথার রুমে ছুটে এলো। কামিনী বেগম জিজ্ঞেস করলো, তিশানি কীভাবে ব্যথা পেল? উৎস বলল, দরজার সঙ্গে মারা খেয়েছে, রুমে নিয়ে যান, বরফ লাগিয়ে দিন। সবাই উৎসদের রুম থেকে একে একে চলে গেল। সবাই রুম থেকে যেতেই উৎস রূপকথাকে জিজ্ঞাসা করলো, একটু বলবে আসলে কী হয়েছে? রূপকথা এবার প্রথম থেকে শেষটা উৎসকে বলল। সবটা শুনে উৎস বলল, ও আসছে মূলত এসব অশান্তি করতে। রূপকথা বলল, ওর আর কত বড় সাহস! ও বলছে আপনার জীবন থেকে চলে গেছে। উৎস বলল, তুমি কি বলছো? রূপকথা বলল, আমিও ওকে এক দুইটা মন্দ কথা শুনিয়ে দিছি। উৎস বলল, আচ্ছা বাদ দাও। রূপকথা বলল, হ্যাঁ বাদই তো দিলাম, আমার বেলায় তো সবই বাদ। উৎস বলল, তাহলে কি চাও তুমি? আমি গিয়ে এখন তৃষানির সঙ্গে ঝগড়া করি? রূপকথা বলল, তা কখন বললাম? আর আমি থাকতে আপনি ঝগড়া করবেন কেন? উৎস বলল, তোমারও ঝগড়া করার দরকার নেই। রূপকথা আর কিছু বলল না। অন্যদিকে কামিনীকে জড়িয়ে ধরে তৃষানি কান্নায় ভেঙে পড়ল। কামিনী বলল, তুমি এত কাছাকাছি কীভাবে করলে? তৃষানি বলল, বিলিভ মি গ্রানি, আমি বুঝতে পারিনি বাড়িটা মাথায় এত জোরে লাগবে। কামিনী বলল, দেখো তো কেমন ফুলে গেছে। তোমার মা দেখলে তো আমাকেই বকাঝকা করবে। তৃষানি বলল, না মম দেখবে না। কামিনী বলল, উদয়কে একটা কল দিয়ে বাসায় আসতে বলো। আমি শুনছি উদয় নাকি রূপকথাকে একদম সহ্য করতে পারে না। তৃষানি বলল, ও রূপকথাকে সহ্য করতে না পারলে আমাদেরকে। কামিনী বিরক্ত হলে, এই বুদ্ধি নিয়ে তুমি এত বছর ধরে উৎস যাওয়াদের বউ হওয়ার জন্য লাফিয়ে মরছো? তৃষানি কিছু বললো না। কামিনী বলল, তোমার শত্রু? শত্রু শত্রু মানে বন্ধু। তোমার এখন উদয়কে গুডি বানাতে হবে। তৃষানি বলল, ওকে, আমি এক্ষুনি উদয়কে কল করছি। তৃষানি উদয়কে অনেকক্ষণ ধরে কল দেওয়ার পর উদয় কল রিসিভ করে না। উদয় ঘুম কনকে বলে, কে? তৃষানি বলল, আমি। উদয় বলল, আমি ডেকে নাম নেই। তৃষানি বলল, আমি তৃষানি, এবার চিনতে পেরেছো? উদয় বলল, লন্ডনে তৃষানি? তৃষানি বলল, হ্যাঁ। উদয় বলল, ও আচ্ছা, কেমন আছো? তৃষানি বলল, তোমার ভাই যেমন রেখেছে তেমনই। কোথায় তুমি? উদয় বলল, ফ্রেন্ডের বাসায়। তৃষানি বলল, বাসায় আসবে না? উদয় জিজ্ঞেস করলো, বাসায় মেহমান কে কে আছে এখন? তৃষানি বলল, গ্রানি, আমি আর বিজ্ঞানী। উদয় জিজ্ঞাসা করলো, আচ্ছা তার আগে বলো, আমাকে বাসায় যেতে কেন বলছো? আর তুমি বা হঠাৎ কেন আমার বাসায় আসলে, কাহিনী কি? তৃষানি বলল, সব বলবো, বাসায় আসো। উদয় বলল, সময় লাগবে, আমি ঘুমাচ্ছি। তৃষানি বলল, আচ্ছা তবু আসো। উদয় আসবে বলে কল কেটে দিল। কল কাটতে কামিনী বলল, আসলে তিনজন মিলে দারুণ একটা প্ল্যান করতে হবে, তারপর ওই মোতাবেক আগাতে হবে। ভালোবেসে যখন নিজের করে পাওয়া নেই তখন কঠোর হয়ে অন্য ব্যবস্থা করতে হবে। তৃষানি বলল, ঠিকই বলছো গ্রামী, এটাই করতে হবে। রাতে উদয় আসলো। এসে কারোর সঙ্গে কথা না বলে সোজা তিশানির সঙ্গে দেখা করতে তার রুমে চলে গেল। এরপর কামিনী সহ তিনজন মিলে অনেক প্ল্যান করলো। শেষে উদয় তিশানিকে বলল, তোমার এখন যেটা করতে হবে সেটা হলো ভাইয়ের থেকে বেশি বেশি সিম্পেথি গেইন করতে হবে, ভাইয়ের আশেপাশে থাকতে হবে, বুঝেছো? তৃষানি বলল, ওকে, আই অ্যাম ট্রাই মাই বেস্ট। এরপর উদয় আবার ফ্রেন্ডের বাসায় চলে গেল। সে এখন বাসায় কারো মুখোমুখি হতে চাচ্ছে না। তা যেভাবে এসেছিল সেভাবে চলে গেল। পরদিন রাত 2টো। জাওয়াত কিন্তু সবাই ঘুমিয়েছে। রূপকথা আর উৎস গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ কারো যেন কান্নার শব্দ শুনে উৎসর ঘুম ভেঙে গেল। পাশ থেকে আলো জ্বালিয়ে দেখে রূপকথা তার বুকে হাত রেখে তার দিকে মুখ করে ঘুমিয়েছে। উৎস আস্তে করে রূপকথার হাতটা নিজের বুক থেকে সরিয়ে উঠতে বসতে আবারও সেই কান্নার শব্দ। উৎস উঠে রুম থেকে বের হতে শব্দটা তার পাশের রুম থেকে আসছে। সে রুমে তিশানি আছে। বরাবরে এই বাসায় আসলে তিশানির রুম উৎসর রুমের পাশটায় থাকে। এবারও তার ব্যতিক্রম হলো না। উৎস তিশানির রুমের দরজার কাছে গিয়ে দরজা হালকা করে লাগালো। উৎস বাইরে থেকে বলল, তিশানি, ঠিক আছে তুমি? ভেতর থেকে তিশানি বলল, উৎস প্লিজ হেল্প মি। উৎস তখনও বাইরে দাঁড়িয়েছে। এত রাতে একটা প্রাপ্তবয়স্ক মেয়ের রুমে ঢুকতে তার দ্বিধাবোধ হচ্ছে, কিন্তু এত রাতে কাকে রাখবে? রূপকথাকে? উৎস এসব ভাবতে ভাবতে তিশানি আবার বলল, উৎস প্লিজ হেল্প মি, মরে যাচ্ছি আমি, প্লিজ বাঁচাও। উৎস এভাবে রুমে ঢুকলো। এরপর রুমের আলো জ্বালিয়ে দেখে তিশানি বিছানায় বসে চোখে হাত দিয়ে কান্না করছে। তার পরনে একটা টাইট টি শার্ট, সঙ্গে ম্যাচিং প্যান্ট। উৎস তার দিক থেকে চোখ সরিয়ে জিজ্ঞেস করলো, কী হয়েছে? তিশানি বলল, আমার চোখে পোকা ঢুকে গেছে। উৎস জ্বালা করছে, প্লিজ কিছু একটা করো।
উৎস এবার বিছানা থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। তিশানিকে বলল, ওয়াশরুমে যাও, চোখে পানি মেরে ভেসে এসো, পোকা বেরিয়ে যাবে। তিশানি বলল, প্লিজ আগে আমার চোখ থেকে পোকাটা বের করো, না হয় আমি চোখে পানি মারলে পোকাটা আবারও ভেতরে চলে যাবে। উৎস ইতস্তত বোধ করলো, তারপর এগিয়ে এলো তিশানির সামনে গিয়ে তার চোখে হাত দিয়ে তিশানি থেকে জড়িয়ে দিল। তিশানি এমন কাণ্ডে উৎস বেকুব বানিয়ে গেল। নিজে থেকে ছাড়াতে চাইলো তিশানিকে, না পেরে বলল, কি অসভ্যতা করছে, ছাড়ো বলছি আমি। তিশানি বলল, আগে আমার প্রশ্নের উত্তর দাও। তুমি তো বলেছিলে বিয়ে করবে না, তাহলে রূপকথা মেয়েটাকে কীভাবে বিয়ে করলে? কচি মেয়ে দেখে লোভ সামলাতে পারলে না? উষা চিৎকার করলো, অসভ্য মেয়ে তুমি, আগে ছাড়ো আমার, তারপর কথা বলো। তিশানি বলল, না ছাড়বো না, ছাড়লে তুমি আমার থেকে ছেড়ে চলে যাবে। উষা কড়া ভাষায় জিজ্ঞাসা করলো, এত রাতে এসব করার মানে কি? তোমাকে হেল্প করতে আসাটা কি আমার অন্যায়? এর মধ্যে বাইরে কারো পায়ের শব্দ শোনা গেল, যা শুনে মুহূর্তে ঈশানীর কণ্ঠস্বর চেঞ্জ হয়ে গেল। ন্যাকা কান্না শুরু করে বলল, কেউ আছো? প্লিজ হেল্প মি। উষা কী করছে? ছাড়ো আমায়। উষা ভাবলো, ভাবতেই কষ্ট লাগছে, আজকে এত বছর পর তুমি কিভাবে নিজেকে চেঞ্জ হতে পারোনি? তিশানি নিজের মতো করে চিৎকার করে যেতে। অন্যদিকে তিশানি এমন কাণ্ড দেখে উষা শান্ত হয়ে বসে রইল। এই মেয়ে ঠিক কতটা নাটকবাজ হতে পারে, উৎস সেটাই দেখছে। তিশানি বারবার তাকে নিজের সঙ্গে জড়িয়ে ধরছে আর বলছে, প্লিজ উৎস, ছাড়ো আমায়, আমাকে এভাবে কলঙ্কিত করো না সমাজের চোখে। প্রণয় সুধা ৩য় পর্ব। পুরো গল্পটা প্লেলিস্টে।